সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে বিইউপির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের 2023 ব্যাচে, মানে জাস্ট লাস্ট ইয়ারে যে প্রশ্নটা এসেছিলো সেটার ম্যাথমেটিক্যাল অংশটা, মানে প্রায় 40টা প্রশ্ন আমরা সলভ করব। তো 40টা প্রশ্ন সলভ করতে গেলে আমাদের প্রায় 60+ ম্যাথ করা হয়ে যাবে, কারণ কিছু কিছু ম্যাথ একটার ভিতরে দুইটা করে ম্যাথ আছে বা তিনটা করে ম্যাথ আছে, মানে একটা ম্যাথ ভালো মতো বুঝলে আমরা দুই তিনটা করে টপিক ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ক্লাসের মাঝে মাঝে কয়েকটা জিনিস বলবো। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল ইজ 3.3:2। এটা হচ্ছে একটা স্কুলের স্টুডেন্টদের রেশিও হচ্ছে 3:2, মানে বয়েজ অ্যান্ড গার্লসের। তাহলে বয়েজ অ্যান্ড গার্লসের 3:2 আমরা লিখি, এটা হচ্ছে বয় আর এটা হচ্ছে গার্ল, 3:2. If 20% of the boys and 25% of the girls are স্কলারশিপ হোল্ডার। আচ্ছা, আমি এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যদি আমি 100 জন স্টুডেন্ট কাউন্ট করি, তাহলে 100 জনের মধ্যে এই অংশটার দিকে আমরা খেয়াল করি 3:2 হচ্ছে বয় অ্যান্ড গার্ল, ঠিক আছে? তাহলে 3 আর এটা 2, মানে 2। তাহলে আমরা দেখে বুঝতে পারতেছি 100কে আমি যদি 5 ভাগ করি, তাহলে এটা 3:2 অনুপাতে ভাগ করি, এটাও কিন্তু একটা ম্যাথ, এই অংশটাই। তাহলে এটা হবে 60 জন হবে বয় আর 40 জন হবে গার্ল, ঠিক আছে? কীভাবে 60 জন বয়, সেটা হচ্ছে এই যে অনুপাত 3:2, তো তাহলে সেখানে হচ্ছে 100 এর এই 3 আর 2 এর যোগফল করলে হচ্ছে 5, 5 আর বয় এটা হচ্ছে 3। তাহলে কাটাকাটি করলে 20 আর এদিকে 3, তাহলে হবে 60, ঠিক আছে? সিমিলারলি আমি যখন গার্লেরটা হিসাব করব তখন কিন্তু আমি হিসাব করব 2 দিয়ে, এটা 2 দিয়ে হিসাব করব, তাইলে হয়ে যাবে 40। তাহলে আমি আশা করি অনুপাত থেকে কিভাবে আমি মানে মোট নাম্বারটা বের করব সেটা আশা করি আমরা ক্লিয়ার। এছাড়াও যারা অনুপাতের ক্লাসটা করেছো আমার, তারা আরও ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এখানে বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে 60 জন বয়, 40 জন গার্ল। তাহলে এখানে আমাকে বলছে 20% অফ দ্য বয়, তাহলে এই বয়ের আবার 20%, বয়ের 20% হচ্ছে 6×2 = 12, তাহলে 12 জন, ঠিক আছে? আবার 25% অফ দ্য গার্লস, তাহলে এই 40-এর 25%, 40-এর 25% হচ্ছে গার্ল, তাহলে 40-এর 25% হবে 10। কীভাবে 40-এর 25% 10? আমি দেখে বুঝতে পারতেছি, যেহেতু আমি অনেকদিন ধরে করাচ্ছি, তোমরাও ক্যালকুলেশন করতে করতে বুঝে ফেলবা। 20% মানে হচ্ছে 5/1 ভাগ, 25% মানে হচ্ছে 4/1 ভাগ। এটা আমি মুখে মুখে ক্যালকুলেশন করে 10 বলে দিলাম। 25% কেমনে 4/1 ভাগ, যেমন তুমি কিন্তু বলতে পারো যে 50% মানে হচ্ছে হাফ, মানে 2/1 ভাগ। তাহলে 25% মানে কত? 4/1 ভাগ। মানে এটা হচ্ছে মুখে মুখে ক্যালকুলেশন, যত দ্রুত করতে পারি আমাদের ক্যালকুলেশনটা যত সুন্দরভাবে সহজে মানে বুঝে বুঝে করা যায়। কারণ এই হিসাবগুলো যে আমি বলতেছি এগুলো কিন্তু তোমার মুখে মুখে ক্যালকুলেশন করতেছো মনে মনে। আবার আমি যদি এটা ভেঙে দেখাতে যাই, মানে এই সেম জিনিসটাকে আমি যদি ভেঙে দেখাতে যাই, তুমি দেখো কত 25%, 25% মানে হচ্ছে 25 × 1/100, 1/100। এই পার্সেন্টেজের যে চিহ্নটা, এটার মানেই হচ্ছে 1/100, ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে কত হয় তোমার? 1/4, 4/1 ভাগ, মানে এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4, তাহলে নিচে 4 উপরে 1, মানে 4/1 ভাগ। তাহলে 40-এর 4/1 ভাগ কত? 10, ঠিক আছে? সিমিলারলি 60 হচ্ছে, 60-এর 20% হচ্ছে 5/1 ভাগ। আবার মুখে মুখে ক্যালকুলেশন, 6×2 = 12, ওই যে 20% দেখা যাচ্ছে, এদিকে 6 দেখা যাচ্ছে। তাহলে আমার এই অনুপাতের ব্যাপারটাও আমি আশা করি ক্লিয়ার, মানে যারা কনফিউশনে পড়তে পারো। এখন তুমি দেখো স্কলারশিপ পাইছে তাহলে টোটাল কয়জন? স্কলারশিপ পাইছে তাহলে টোটাল 22 জন। কীভাবে 22 জন? 12 এবং 10, তাহলে 22 জন যদি স্কলারশিপ পায়, তাহলে বলছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট ডাজন্ট গেট স্কলারশিপ। তাহলে আমার স্কলারশিপ পাই না, 100 থেকে 22 বিয়োগ দাও, সিম্পল, 78 জন। এ হচ্ছে আনসার। আশা করি সবাই ক্লিয়ার এই ম্যাটটা, ঠিক আছে? এরপর আমরা পরের প্রশ্নে আসি। দ্য লিস্ট নাম্বার অফ এ কমপ্লিট ইয়ার্স ইন হুইচ এ সাম অফ মানি পুট আউট অ্যাট 20% কম্পাউন্ড ইন্টারেস্ট। এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। যারা কম্পাউন্ড ইন্টারেস্টের পেইড ক্লাসটা করছো তারা আশা করি এই জিনিসটা পারবা।
ওখানে সূত্র মানে কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্রটা আছে সেই অনুযায়ী ম্যাথ দেখানো হয়েছে, কিন্তু এখানে যে ম্যাথটা দেখো এটা কিন্তু আমি কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র দিয়ে করবো না, এটা আমি কীভাবে করবো একদম মুখে মুখে ক্যালকুলেশন করবো, যেন তোমরা ইজিলি জিনিসটা ধরতে পারো। কিভাবে ধরতে পারো মানে ইজিলি তাড়াতাড়ি ম্যাথটা করতে পারো। এটার বাংলা অর্থ হচ্ছে যে 20% করে টাকা যদি বাড়ে, কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ আসলে কখন ডাবল হবে, মানে কতটুকু বছর লাগবে ডাবল হওয়ার জন্য। তাহলে আমি একটা হিসাব করি, দেখো মানে যত দ্রুত আমি ম্যাথটা করতে পারি। 100 থেকে 1 বছর হলে 20% বাড়ে, তার মানে কত হবে 120 টাকা। 120 থেকে দ্বিতীয় বছরে 120 তো থাকবে, প্লাস 120-এর 20% যদি বাড়ে, তাহলে দেখো 120-এর 20% তুমি কিন্তু মুখে মুখে হিসাব করতে পারো। এই 120-এর 20% মানে হচ্ছে কত, 12 দুগুণা 24, মানে 24 বাড়ে 144, ঠিক আছে। এখন তুমি যদি ঠিক সেম কি করতে চাও, 144-এর পরবর্তী তৃতীয় বছরে 144 থাকবে, তার আরও 20% যোগ হবে, সেটা হচ্ছে দেখো 144-এর 20% যদি যোগ হয়, তাহলে 144 ইন্টু 20% যদি আমি করি, সেটা হবে দেখো প্রথমে 14 আছে তো 14 দুগুণা 28 হবে, আবার পরে 4 আছে তো 4 দুগুণা 8 হবে, মানে আমি জাস্ট মুখে মুখে হিসাবটা দেখাচ্ছি। তাহলে আবার ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো, তাহলে 28.8, তাহলে এটা হয়ে যাচ্ছে আবার কত হবে, এটা 172.8 হবে। দেখো আমরা প্রায় চলে আসছি। এবার চতুর্থ বছরে আসো, 172.8 চতুর্থ বছরে 172, মানে এই ক্যালকুলেশন হচ্ছে যত দ্রুত আমরা করতে পারি। 172.8 প্লাস আমি যদি 172-কে 20% নেই, 17 দুগুণা 34 হয়, 17 দুগুণা 34 দশমিক সামথিং, ওইটা আমি আর হিসাব করলাম না। তাহলে এটার সাথে যদি আমি 34 যোগ করি, 34 দশমিক সামথিং যোগ করি, তাহলে আবার 206 দশমিক প্লাস মানে 207-এর মতো হবে। তুমি ক্যালকুলেটর হিসাব করে 207, তাহলে আমার 1 2 3 4 4 বছর লাগতেছে। আমি জাস্ট এটা হাতের ক্যালকুলেশন কেন দেখাইছি, যেন তোমাদের বুঝতে মাথায় সহজে ধরা যায়। সূত্রটা আমি দেই না এখানে, সূত্র ছাড়াই এভাবে করে ফেলতে পারবো। যদি বলতো আরও বড় সংখ্যা দিত, 150 দিত, তাহলে তুমি ওইভাবে করতে একইভাবে, তাহলে মানে ম্যাথটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, বুঝতে খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে 4 বছর লাগবে, তাহলে আনসার এ। এটাও ক্লিয়ার আশা করি। যদি বুঝতে সমস্যা হয় তুমি রিওয়াইন্ড করে দেখে নিও, আর না হলে কমেন্টে তো করবাই। দেখো পরবর্তী ম্যাথ হচ্ছে এ সাম অফ 312 টাকা ওয়াজ ডিভাইডেড এবং 100 বয় অ্যান্ড গার্ল। তাহলে 100 বয় অ্যান্ড গার্লের মধ্যে ভাগ করা হয় কত টাকা, 312 টাকা। দ্যাট দ্য বয় গেটস 3.6 টাকা, মানে প্রত্যেকটা ছেলে 3.6 টাকা পায়, প্রত্যেকটা মেয়ে পায় 2.4 টাকা। তাহলে বের করতে বলছে নাম্বার অফ গার্লস। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, নাম্বার অফ গার্লস ধরি, এই নাম্বার অফ গার্লস ধরি এক্স, তাহলে নাম্বার অফ বয়েজ কত হবে, বয় হবে 100 মাইনাস এক্স, কারণ এক্স যদি 30 হয় তাহলে বয় হবে 70, তাহলে আমি গার্লসের সংখ্যা বের ধরছি এক্স, তাহলে বয়েজের সংখ্যা হবে 100 মাইনাস এক্স। এখন যেই প্রশ্নটা দেওয়া আছে, এই যে প্রশ্নটা দেওয়া আছে যে 312 টাকা কয় জনে পায়, 312 টাকা পায় 100 জনে, ঠিক আছে। 100 জন কীভাবে পায়, ছেলে পায় 3.6 টাকা করে, মেয়ে পায় 2.4 টাকা করে। তাহলে আমি এই জিনিসটাকে এতে ক্যালকুলেশনে কীভাবে বসাবো দেখো। আচ্ছা গার্লসেরটা আগে ধরি, এক্স ইন্টু 2.4, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি 2.4x, জিরোটা লেখার দরকার নাই, প্লাস ছেলে কয়টা 100 মাইনাস এক্স, এটা হচ্ছে ছেলের সংখ্যা, কত করে পায় 3.6 করে পায়। তাহলে 2.4 টাকা করে পায় কয়জন, এক্স জন, এই যে গার্লস, আর 3.6 টাকা করে কতজন পায়, বয় মানে ছেলেরা, ঠিক আছে। তো ছেলেরা পায় 3.2 টাকা, 3.6 টাকা করে। তো সেটা আমি লিখলাম 100 মাইনাস এক্স। এখন তাহলে এই টাকাটা দেওয়ার পর অ্যাকচুয়ালি মোট কত টাকা আমরা দিই, তাহলে টোটাল টাকাটা হয়ে যায় 312 টাকা। তাহলে সিম্পল, এখন আমরা ক্যালকুলেশন করবো। যারা একটু এই ইকুয়েশন সমাধানগুলো পারো তাদের জন্য একদম ইজি হবে। কীভাবে ইজি হবে দেখো, 2.4x প্লাস 3.6কে আমি যদি 100 দ্বারা গুণ করি 360 হবে, সিম্পল জিনিস, আর মাইনাস 3.6x হবে, সিম্পল জিনিস, 312 হবে। তাহলে এখন আমি একটা কাজ করি, এই যে এইটার সাথে এটার হিসাব করি, দেখো 360 মাইনাস বাদ দে, তাহলে 1.2x হবে, আর এদিকে 312 থাকলো, ঠিক আছে।
এবার আমি একটা কাজ করি, 312কে এই পাশে নিয়ে আসি। 312কে যদি আমি এই পাশে নিয়ে আসি, আনলাম, আচ্ছা একটু রাখি এটাকে, এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর 312টা হয়ে যাবে এই, এদিকে যেহেতু মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, আর এই পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে তুমি দেখো এখানে থাকলো কত, 48 ইজ ইকুয়াল টু 1.2x। তাহলে x এর মান কত, আমি যদি কাটাকাটি করি তাহলে মান হবে 40, 1.2 দিয়ে আমি যদি ভাগ করি, ঠিক আছে। আর তোমার যদি ভাগ করতে অসুবিধা হয় উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করে ফেলো, 10 দিয়ে যদি গুণ করে ফেলো শূন্য, আর এদিকে তোমার পয়েন্টটা চলে যাবে। তাহলে 12 দিয়ে যদি ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে 4 12 48, মানে এদিকে শূন্য, তাহলে 40, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 40। ইজি না একদম? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় রিওয়াইন্ড করে দেখিও। আমরা পরের ম্যাটটাতে চলে যাই। দ্য প্রাইস অফ এ টেবল ইজ 400 টাকা, দ্য প্রাইস অফ এ টেবল ইজ 400 টাকা মোর দ্যান দ্যাট অফ এ চেয়ার। তাহলে তুমি দেখো টেবলের প্রাইস হচ্ছে 400 টাকা বেশি, কার থেকে? চেয়ার থেকে। তাহলে আমি এখানে একটা কাজ করি, আমি এই যে চেয়ারের দাম, আমি চেয়ারের দাম ধরি এক্স, ঠিক আছে। আর এই যে টেবিলের দাম হচ্ছে 400 টাকা মোর, তাহলে টেবিলের দাম যদি 400 টাকা মোর, তাহলে কত হবে? সিম্পল, এক্স প্লাস 400। এখন আমাকে বলছে দেখো, ইফ 6 টেবল অ্যান্ড 6 চেয়ার টুগেদার ক্যান কস্ট 4800 টাকা। তাহলে 6টা টেবল 6টা চেয়ার একসাথে কত টাকা? 4800 টাকা। তাহলে এই যে আগে যে একটু আগে ইকুয়েশন করছি, এত টাকা দেয় ছেলেকে, এত টাকা দেয় মেয়েকে, বা এই প্রথমটা মেয়ে আর এটা ছেলে, তাহলে এই টাকা দিলে টোটাল টাকা দেয় 312 টাকা। ঠিক সেম একই স্টাইলে 6টা টেবিল 6টা চেয়ার, তাহলে 6টা চেয়ার আমি আগে নেই, 6 চেয়ার প্লাস 6 টেবল, এই সবগুলোর দাম কত বলছে? 4800। এই 4800 আমি হিসাব করলাম। এখন দেখো তুমি 6x প্লাস 424, 2400, এদিকে 4800, ঠিক আছে। তাহলে আমি একটা ছোট্ট একটা কাজ করি, এখানে সেই কাজটা করে দিই। এই 2400কে আমি একটা করে ফেলি, এই পাশে নিয়ে যাই, এই পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে এটা মাইনাস। তাহলে এটা যে মাইনাস হবে, তাহলে এদিকে থাকবে, কাটাকাটি করলে আবার 2400ই থাকবে, ঠিক আছে, মানে এটা থেকে বাদ দিলে। তাহলে দেখো এটা কাটাকাটি হয়ে হয়ে গেল 2400, আমি এক লাইনে ক্যালকুলেশনটা করে দিলাম। তাহলে এখন এই যে 6x যোগ করলে হয় কত? 12x। তাহলে এটা আমি এখানেই 12x লিখলাম, ঠিক আছে। তাহলে আমার ম্যাথটা হয়ে গেল 12x ইজ ইকুয়াল টু 2400। তাহলে 12 দিয়ে ভাগ করলে 2, আর এদিকে 2টা শূন্য থাকলো, তাহলে 200। তাহলে এক্সের চেয়ারের প্রাইস কত? 200। তাহলে আমার বের করতে বলছে কত? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রাইস অফ দ্য চেয়ার লেস দ্যান দ্যাট অফ টেবল। আচ্ছা, এখন দেখো চেয়ারের প্রাইস 200, তাহলে টেবলের প্রাইস হবে কত? 600। তাহলে 200 আর 600। এখন পার্সেন্টেজ করতে বলছে চেয়ারের প্রাইসটা টেবলের প্রাইসের তুলনায় কত পার্সেন্ট। তাহলে টেবলের দাম হচ্ছে 600 টাকা, চেয়ারের প্রাইস হচ্ছে 200 টাকা। তাহলে কাটাকাটি করলে 1/3, আর এটা যে 1/3কে আমি যদি পার্সেন্টেজ করি, 100 দিয়ে পার্সেন্টেজ করি, তাহলে এটা হবে 33.1/3%। তাহলে মানে আমি যদি 3/1 100-এর 3/1 হচ্ছে এইটা, তাহলে সি হবে আনসার, ঠিক আছে। এখন আমি আবার তোমাকে এই জিনিসটা আমি তোমাকে তোমাদের একটু আরেকবার এক্সপ্লেন করি। এখন কারো কাছে যদি বলে ভাই ওর কাছে আছে 200 টাকা, একজনের কাছে আছে 200 টাকা, আরেকজনের কাছে আছে 50 টাকা। আচ্ছা আমি ধরি ইয়া তানভীরের কাছে আছে 200 টাকা, রায়হানের কাছে আছে 50 টাকা। তাহলে তানভীরের তুলনায় রায়হানার টাকা কত পার্সেন্ট? তাহলে সিম্পল, তানভীরের টাকা নিচে থাকবে, রায়হানার টাকা উপরে থাকবে, যার টাকাটা বের করতে বলবো, ঠিক আছে। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রাইস অফ দ্য চেয়ার, এই যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রাইস অফ দ্য চেয়ার। তাহলে রায়হানার টাকা তানভীরের তুলনায় কত পার্সেন্ট? তাহলে তানভীরের কাছে 200 টাকা, রায়হানার কাছে 50 টাকা। তাহলে কাটাকাটি করলে হচ্ছে এখানে 4, এখানে 1, আর এটা 100 দিয়ে পার্সেন্টেজ করলে হবে 25%, ঠিক আছে। তাহলে তানভীরের তুলনায় রায়হানার টাকা হচ্ছে 4/1 অথবা 25%। ঠিক সিমিলারলি 33 সমস্ত 1/3%। আশা করি এটাও বুঝতে পারছো। আমরা পরের ম্যাটটাতে যাই। ইফ এ সার্টেন সাম অফ মানি বিকামস ডাবল অ্যাট সিম্পল ইন্টারেস্ট ইন 12 ইয়ার্স, হোয়াট উড বি দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। আচ্ছা এখানে বলছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিকামস ডাবল, কি হয়ে যায়? ডাবল হয়ে যায়, অ্যাট সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড না, 12 বছরে, ঠিক আছে।
হোয়াট উড বি দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট, তাহলে আমাদের ইন্টারেস্টটা বের করতে বলছে পার অ্যানাম। হোয়াট উড বি রেটটা বের করতে বলছে। হোয়াট উড বি দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট, রেট অফ দ্য ইন্টারেস্ট সেটা আমাদেরকে বের করতে হবে। এই রেট অফ দ্য ইন্টারেস্টটা আমাদেরকে বের করতে হবে। এখন রেট অফ দ্য ইন্টারেস্ট বের করার জন্য এখানে আমি একটা সিম্পল একটা সূত্র বলি, যারা সিম্পল ইন্টারেস্টের ক্লাস করছো তারা জানো। আমি কিন্তু তুলনামূলক ম্যাথের ক্লাস যেগুলো করাই, এই আজকের ক্লাসটা এবং অন্যান্য ক্লাস যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা বুঝবা আমি চেষ্টা করি সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। মানে সূত্র আমি কম অ্যাপ্লাই করি, মানে ম্যানুয়ালি ব্যাখ্যা, মানে একদম মুখের সহজ ভাষায় যে ব্যাখ্যাটা হয় ওই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি চেষ্টা করি। এই ম্যাথটাও সেভাবে, তবে এখানে একটা ছোট্ট একটা সূত্র মনে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু দেখো এই সূত্র হচ্ছে, মনে করো সূত্রটা এভাবে হোক, আমি সমান আর পারি না, আর মানে মনে রাখার জন্য আর পারি না ডিভাইড বাই 100, মনে রাখার জন্য সূত্রটা ছোট্ট একটা সূত্র দাও একটা, আমি একটা টেকনিক একটা শিখাই দিলাম, আমি আর পারি না। এখন এখানে আই হচ্ছে কি ইন্টারেস্ট, আর হচ্ছে কত রেট, পি হচ্ছে কত প্রিন্সিপাল মূলধন, এন হচ্ছে কত নাম্বার অফ দ্য ইয়ার্স, ঠিক আছে। তাহলে আই হচ্ছে ইন্টারেস্ট বা ইন্টারেস্ট, একটা টপিকই হয়ে যাচ্ছে দেখো। পি হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, কত টাকা ইনভেস্ট করে, এন হচ্ছে নাম্বার অফ দ্য ইয়ার, আর আই হচ্ছে আর হচ্ছে রেট অফ দ্য ইন্টারেস্ট, রেট অফ দ্য ইন্টারেস্ট। আর হচ্ছে রেট অফ দ্য ইন্টারেস্ট। তাহলে দেখো এই ফর্মুলাটা থেকে আমরা কিভাবে ম্যাথটা করব, এখানে প্রথমত ডাবল হয়ে যায়। দেখো যে টাকাটা ইনভেস্ট করে সে টাকাটা ডাবল হয়ে যায়, তাহলে তুমি যদি 100 টাকা ইনভেস্ট করে 200 টাকা পাও, ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে ইন্টারেস্ট কত টাকা পাবা, অবশ্যই তুমি সেম টাকাটা ইন্টারেস্ট পাবা। 100 টাকা ইনভেস্ট করে তুমি যদি 200 টাকা পাও, তাহলে তার মানে প্রিন্সিপাল মানে মূলধন যত টাকা ইন্টারেস্টও তত টাকা, ঠিক আছে। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, মূলধন যত টাকা ইন্টারেস্টও তত টাকা। এই জিনিসটা আমি কিভাবে মানে ক্যালকুলেশন করব, তাহলে এখানে আমি একটা হিসাব করি, সেটা হচ্ছে আয়ের আমি এক্স, আই সমান এক্স ধরি, আবার পি সমানও এক্স ধরি, জাস্ট বোঝানোর সুবিধার্থে, মানে সেম সেম, কারণ আমার ডাবল হয়ে যায় টাকাটা। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এবার তুমি খেয়াল করো এখানে আর আমাকে বের করতে বলে নাম্বার অফ দ্য ইয়ার হচ্ছে 12, ঠিক আছে। তাহলে আমি এখানে এই ফর্মুলাটা থেকে আসি, দেখো ক্যালকুলেশন কিন্তু আবার এখান থেকে ক্যালকুলেশন এক্স ইজ ইকুয়াল টু আর এর মানটা আমি, আচ্ছা আর এর মানটা আমি জানি কত, আচ্ছা আর এর মানটাই বের করব। পি হচ্ছে এক্স আর এন, এর মান হচ্ছে নাম্বার অফ দিন হচ্ছে 12 আর হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এক্স এক্স কাটাকাটি, এবার তুমি পরের লাইনে যাও, উল্টে দিলে 100 আসবে, মানে 100টা উপরে যাবে, 12টা নিচে যাবে, 100টা উপরে যাবে, 12টা নিচে যাবে, 8টা থেকে যাবে, মানে পক্ষান্তর বা ট্রান্সফার করলাম আর কি, 100 উপরে যাবে, 12টা নিচে যাবে। তাহলে এখন 12 দিয়ে আমি যদি 100কে ভাগ করি, 8 12 96, 8 পয়েন্ট সামথিং, ঠিক আছে। 8 12 96 আর 4কে 12 দিয়ে ভাগ করলে 3 ভাগের 1 ভাগ, মানে 33, 8 পয়েন্ট। ওইতে ক্যালকুলেটর আছে অথবা হাতে ক্যালকুলেশন করে নিই, আনসার হচ্ছে সি। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমার এই ম্যাথটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখছো কত সুন্দর সহজভাবে করে ফেলতেছি। এ শপকিপার আর্নস এ প্রফিট অফ 12% অন সেলিং এ বুক অ্যাট 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস। তাহলে একজন দোকানদার 12% প্রফিট করে একটা বই বিক্রি করে, যে বইটাতে 10% ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস, ঠিক আছে। তাহলে রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস আমরা বের করবো। তাহলে আমরা যদি মনে করি কস্ট প্রাইস, যদি আমি মনে করি 100, ঠিক আছে,
তাহলে প্রফিট পাওয়ার জন্য তার 112 টাকায় বিক্রি করতে হয়েছে। এটা হচ্ছে কস্ট প্রাইস। জাস্ট তোমরা একদম স্বাভাবিকভাবে খেয়াল করো, প্রফিট অফ দ্য 12% অন সেলিং এ বুক, একটু খেয়াল করো। আমি এতটুকুর জন্য লিখছি প্রথমত 12% প্রফিট করে, তার মানে তার কস্টিং হয়েছে 100 টাকায়, তাহলে সেল হয়েছে কত টাকায়? 12 টাকায়। এখন সে ডিসকাউন্ট দিতে হয়, তার একটা ডিসকাউন্ট দিতে হয়, এই ডিসকাউন্টটা হচ্ছে 10%। তাহলে প্রিন্ট মানে গায়ে কত টাকার প্রিন্ট বা সিল ছিল কত টাকা? প্রিন্টেড প্রাইস, এই প্রিন্টেড প্রাইসটা কত টাকা? এই প্রিন্টেড প্রাইসটা আমি মনে করি এক্স টাকা, ঠিক আছে? তাহলে প্রিন্টেড প্রাইসের মধ্যে ধরো প্রিন্টেড প্রাইস যা ছিল সেখান থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়? এখান থেকে ডিসকাউন্ট দেয় 10%। তাহলে প্রিন্টেড প্রাইস মানে এই প্রাইসটা থেকে ডিসকাউন্ট দেয় 10%। তাহলে প্রিন্টেড প্রাইসে 10% ডিসকাউন্ট দিলে সেল করে কত টাকায়? 90% টাকায়। কত এর 90%? 100 এর 90%। মানে মনে করো একটা দাম লেখা ছিল, মনে করো 150 বা 130 টাকা একটা লেখা ছিল, সেটা 10% ডিসকাউন্ট দিলে সেটা হচ্ছে এক্স, এবং সেটা 10% ডিসকাউন্ট দিলে কত পার্সেন্টে বিক্রি করে? 90%। তাহলে 90%টা কার? গায়ে লেখা দামে 90%এ বিক্রি করে। তাহলে গায়ে লেখা 90% বিক্রি করে, গায়ে লেখা কত? এক্স। তাহলে গায়ে লেখা 90% বিক্রি করে, 90% অফ এক্স। গায়ে লেখা 90% বিক্রি করে, সেটা কত টাকা? সেটা টাকা হচ্ছে 112। 112। তাহলে এক্সের মান কত? তাহলে আমি একটু বাইর করি, 90কে আমি ভেঙে ফেলি, 90 100 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 112। তাহলে আমি আবার বলতেছি, ধরো দোকানের খরচ হচ্ছে 100 টাকা, সে বিক্রি করছে 112 টাকায়, কিন্তু দাম 112 টাকা লেখা ছিল না, একটু বেশি লেখা ছিল, একটা প্রাইস প্রিন্ট করা ছিল, সে দাম মনে করছে আমি এক্স, ওই এক্সের উপরে 10% ডিসকাউন্ট দিছি, তাহলে এক্সের 90%এই বিক্রি করছি। তাহলে এক্সের 90% যদি বিক্রি করি, বিক্রি হয় 112 টাকায়। এই কথাটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথটা একদম ক্লিয়ার। তাহলে আবার কাটাকাটি করে আনসার আসে কত? সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 112 ইন্টু 100/9, 90। তাহলে 100/90, এটা আমি একটু এখানেই ক্যালকুলেশনটা করে ফেলি, 0 0 চলে যায়, তাহলে 1120 ডিভাইড বাই 9। এতটুকু আমি ক্লিয়ার। 1120 ডিভাইড বাই 9। তাহলে আমার প্রিন্টেড মানে গায়ে যেই দামটা লেখা ছিল এটা ছিল গায়ে লেখা দাম, প্রিন্টেড প্রাইস কিন্তু আমি পেয়ে গেছি। দেখো আমার কিন্তু একটা আনসার চলে আসছে, এটা প্রিন্টেড প্রাইস, ঠিক আছে? এটা ছিল প্রিন্টেড প্রাইস। এখন এই যে প্রিন্টেড প্রাইস পেয়ে গেছি, এখন এই প্রিন্টেড প্রাইসটা চাই নাই, বাট একটা আনসার কিন্তু হয়ে গেছে যদি প্রিন্টেড প্রাইস চাই, তো এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। এখন প্রশ্ন বলছে দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস এন্ড দ্য প্রিন্টেড প্রাইস। তাহলে কস্ট প্রাইস 100 আর প্রিন্টেড প্রাইস হচ্ছে কত? 1120 ডিভাইড বাই 9। তাহলে এখন সিম্পল আমি এইটাকে কাটাকাটি করব। তাহলে এটাকে আমি যদি কাটাকাটি করি, দেখো 9 দিয়ে গুণ করি, 900, উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করি, 900 1120। এবার তুমি 0 0 চলে যায়, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 90কে ভাগ করলে, আচ্ছা আমি একটু উপরে লিখতেছি, 2 দিয়ে 90কে ভাগ করলে হয় 45, আর 112কে ভাগ করলে হয় 56। দেখো তো আছে কিনা? এই যে আনসার। ক্লিয়ার? ম্যাথটা দেখো অনেক পেঁচানো কঠিন, কিন্তু আমি যে ব্যাখ্যাটা দিছি তোমরা বুঝতে পারছো? আরেকবার দেখে নিও, আমি শর্টলি আরেকবার বলি। মনে করি খরচ হচ্ছে 100 টাকা, বিক্রি করছি 112 টাকায়, তাহলে 12 টাকা আমার লাভ হয়েছে, কিন্তু আমার 112 টাকা গায়ে লেখা ছিল না, গায়ে লেখা ছিল একটা অন্য একটা দাম, যেটা থেকে আমি আবার ডিসকাউন্ট দেওয়ার পরেও 12 টাকা লাভ করছি। তাহলে গায়ে লেখা ছিল মনে করছি এক্স টাকা, এক্সের উপরে ডিসকাউন্ট দিচ্ছি 10%, তাহলে এক্সের 90% দামে বিক্রি করছি, তাহলে এক্সের 90%-এর দাম কত? 112। তাহলে এক্সের মানটা কত? 1120/9। তাহলে পেয়ে গেছি আমার প্রিন্টেড প্রাইস, যেটা সিল লাগানো ছিল দিয়ে দামটা, ট্যাগ প্রাইস। এরপর এটা একটা আনসার হতে পারে প্রশ্ন চাইলে, এরপর হচ্ছে কি রেশিও করলাম, জাস্ট এটাই আনসার। এখন যে ম্যাথটা, এ সাম অফ a sum of 5,500 is divided by 2 parts and invested in 4%, দুই ভাগে ভাগ করা হয়েছে এবং 4% ইনভেস্টেড এট 4% and 3 years,
আচ্ছা, অ্যাট 4% অ্যান্ড 3 ইয়ার্স, মানে 5,500 টাকাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এটাকে 4% ইন্টারেস্টে 3 বছর এবং বাকিটাকে 5% ইন্টারেস্টে 6 বছর ইনভেস্ট করা হয়েছে। ইফ ইন্টারেস্ট আর্ন অন দ্য সেকেন্ড পার্ট ইজ 3 টাইমস অফ দ্য ফার্স্ট পার্ট। আচ্ছা, এখানে তাহলে আমরা একটা ভাগ করে আছে। একটু আগে আমরা একটা ম্যাথ পড়ছিলাম যে মানে সিম্পল ইন্টারেস্টের ম্যাথ হচ্ছে আমি আর পারি না ডিভাইড বাই 100, এটা একটা ফর্মুলা দিয়ে আমরা করছিলাম, ঠিক আছে? তো এখানে সিম্পল ইন্টারেস্টের ম্যাথ, তো আমরা এই ফর্মুলা একটু অ্যাপ্লাই করতে পারি সম্ভবত। দেখি, 5,500 টাকা, তাহলে 5,500 টাকাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আমি মনে করি 5,500 টাকার প্রথম ভাগ হচ্ছে 100 আর পরের ভাগ হচ্ছে 5,500 মাইনাস এক্স, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে প্রথম ভাগ। তাহলে আমি প্রথম, এরা বলছে কি, ইফ ইন্টারেস্ট আর্ন অন দ্য সেকেন্ড পার্ট ইজ 3 টাইমস অফ দ্যাট অফ দ্য ফার্স্ট পার্ট। তাহলে প্রথম পার্টে চলে আসি। প্রথম পার্টের ইন্টারেস্ট হচ্ছে, প্রথম পার্টের ইন্টারেস্ট হচ্ছে R1 P1 N1 ডিভাইড বাই 100, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পার্টের ইন্টারেস্ট, সমান দ্বিতীয় পার্টের ইন্টারেস্ট সেম হবে কত, R2 P2 N2 ডিভাইড বাই 100। কিন্তু একটা কন্ডিশন লিখছে না, ইফ দ্য ইন্টারেস্ট আর্ন অন দ্য সেকেন্ড পার্ট ইজ 3 টাইমস অফ দ্য ফার্স্ট পার্ট। তাহলে প্রথম যে পার্ট এটার কয় গুণ বলছে, 3 গুণ বলছে। তাহলে প্রথম পার্টের 3 গুণ হবে, ঠিক আছে? তো প্রথম পার্টের 3 গুণ যদি হয় 3 ইন্টু দিব আমি, ঠিক আছে? মানে প্রথম ইন্টারেস্টটাকে 3 গুণ করলে আমি দ্বিতীয় অংশ পাবো। মনে করো রহিমের কাছে যা টাকা আছে তার 3 গুণ করলে আসিফের টাকার সমান হবে। তাহলে রহিমের টাকা যদি এক্স হয়, তাহলে 3x ইজ ইকুয়াল টু আসিফের টাকা, ঠিক আছে? ব্যাপারটা এরকম আর কি। তো আমি এখন এটা একটু ক্যালকুলেশনটা দেখি। সেটা হচ্ছে 3 ইন্টু, প্রথম ক্ষেত্রে R1 হচ্ছে 4, ওই যে রেট অফ ইন্টারেস্ট P1 হচ্ছে এক্স, ঠিক আছে? ওই যে বললাম প্রথম ক্ষেত্রে এক্স টাকা। তবে N1 হচ্ছে কয় বছর, 3, ওই বছর, আর 100 থাকলো ইজ ইকুয়াল টু R2 হচ্ছে কত দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 5% ইন্টু P2 হচ্ছে কত, P2 হচ্ছে মানে ওই টাকাটা, প্রিন্সিপাল, এটা ডিভাইড বাই তোমার কত, ওই ইন্টু কত, এন হচ্ছে বছর, 6 বছর, দ্বিতীয় ক্ষেত্রে 6 বছর, এই যে 6 বছর, নিচে 100। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, নিচের 100কে আমরা কাটাকাটি করে ফেলতে পারি। কাটাকাটি করে নিচের 100 চলে গেছে, আমরা এটা ইমাজিন করি নিচের 100 চলে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমান সমান। আচ্ছা, এখন আমরা পরবর্তী লাইনে আসি। আচ্ছা, এটা কাটাকাটি করলে কীরকম হয় দেখো, 3 কাটাকাটি চলে যায়, এটা হয় 2, আবার 2 দিয়ে এটা কাটাকাটি করলে এটা হয় 2, তাহলে এদিকে থাকতেছে 6, তাহলে 6x ইজ ইকুয়াল টু 5 ইন্টু, একটু কঠিন ম্যাথ কিন্তু সহজভাবে বুঝবো, আমি আরেকবার ব্যাখ্যা দিব। এখন দেখো 6x ইজ ইকুয়াল টু 5 ইন্টু, আমি এটা ইন্টু হিসেবে রাখতেছি, -5x, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কাজ করি, এই 5xকে আমি যদি একটু পিছনে নিয়ে আসি, মানে সামনে নিয়ে আসি, মনে করো এই 5x আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল +5x। এখন +5x হয়ে গেল কত, 11x, ঠিক আছে? এটা হয়ে গেল 11x। এতটুকু তো আশা করি কোনো সমস্যা নাই। তাহলে আমার বের করতে বলছে কি, ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড ইন দ্য সেকেন্ড পার্ট। তাহলে দুইটাই বের হয়ে যাবে অবশ্য। তাহলে 11 দিয়ে তুমি কাটাকাটি করো, 11 দিয়ে আমি যদি এটাকে কাটাকাটি করি, 55কে কাটাকাটি করি, 11 দিয়ে আমি যদি 55কে কাটাকাটি করি, তাহলে হচ্ছে 5, মানে 500, আর এদিকে থাকলো কত, 5, তাহলে সমান সমান 2500, দেখছো? তাহলে এক্সের মান হচ্ছে 2500, তাহলে সেকেন্ড পার্ট কত, 3000। তাহলে প্রথম পার্ট 2500, সেকেন্ড পার্ট হচ্ছে 3000, আনসার হচ্ছে সি। একদম কঠিন, মানে অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন, বাট তুমি আমার ব্যাখ্যাটা দেখো একদম সহজ হয়ে গেছে। এবার আমি এই ব্যাখ্যাটাই জাস্ট তোমাদের একটু ভালো করে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে
দেখো এখানে বলছে 5,500 টাকাকে 2 ভাগে ভাগ করছি। প্রথম ভাগকে 4%, 3 বছরের 4% সুদে 3 বছরের জন্য, আর দ্বিতীয় অংশকে 5% ইন্টারেস্টে 6 বছরের জন্য ইনভেস্ট করলাম। ঠিক আছে, এটা যে ইনভেস্ট করলাম, এখন আমাকে বলছে কি প্রথম ভাগের সুদ 3 বছরের সুদ, প্রথম ভাগে 3 বছরের সুদ, দ্বিতীয় বছরে 3 বছরের ইন্টারেস্ট বা সুদের সমান হয়। তাহলে প্রথম বছরের 3 গুণের সুদ, প্রথম বছরের যে ইন্টারেস্ট 3 গুণ, এই 3 গুণ করলাম প্রথম বছরের ইন্টারেস্টকে, এটা কার সমান হবে? দ্বিতীয় পার্টের ইন্টারেস্টের সমান হবে। তাহলে এখন আমি সিম্পল কি কাজ করছি, সিম্পল আমি প্রথমবার R1 হচ্ছে R1 কত, প্রথমবার R1 হচ্ছে 4, P1 কত x বসাইলাম, N1 কত 3, এটা বসাইলাম, তারপরে নিচের 100 কাটাকাটি চলে গেল। তারপরে দ্বিতীয় ভাগে 5% হচ্ছে R2, 6 হচ্ছে N2, P2 হচ্ছে এই 5500 মাইনাস এক্স, 5500 মাইনাস এক্স, এরপর কাটাকাটি করে আমি x এর মান বের করলাম 2500, কাটাকাটি করে x এর মান 2500 বের হয়েছে। সুতরাং দ্বিতীয় অংশের মান হচ্ছে, বিয়োগ দিলে 2500 থেকে 5500 থেকে 2500 বিয়োগ দিলে 3000, মানে আনসার হচ্ছে এই 3000। সবাই ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন, একদম আমি সহজভাবে ভেঙে বললাম, তারপরে কারো কোনো সমস্যা হলে বলিও। এরপরের ম্যাটটা দেখো, দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার, দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ডিফারেন্স বিটুইন এ নাম্বার, এই নাম্বারকে আমি মনে করি এক্স, ঠিক আছে, এক্স, অ্যান্ড ইজ 2/5, ডিফারেন্স 2/5 মানে কত? 5/2 x is 510. What is the 10% of the number? মানে নাম্বার 10% কত? নাম্বার বের করতে পারলে 10% আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমি ডিফারেন্স বলছি মানে বিয়োগ, তাহলে একটা নাম্বারের সাথে এই নাম্বারের ডিফারেন্স কার সাথে? 2/5 অফ দ্য নাম্বার কত হয়? 510। এটা সিম্পল ক্যালকুলেশন, কিছু না। তাহলে আমি একটা কাজ করি, জাস্ট সিম্পল লসাগু করব, 5x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 510। তাহলে আমি এখানে পাচ্ছি কত? থ্রাইজ এক্স, 5x থেকে 2x গুণ থ্রাইজ এক্স, 5 আর এটা 510 গুণ করলে 5 5 2500, আর হচ্ছে 5 10 50, 2550। এখন 3 দিয়ে যদি আমি ভাগ করি, দেখো 3 আর 24, 3 5 15, 850। তাহলে 850 হচ্ছে সংখ্যাটা, তার 10% কত? তার 10% হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে 85। কতক্ষণ লাগলো আনসারটা বের করতে? এই যে 85। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। The shopkeeper gains 17% after allowing a discount of 10% on the market price of an article. Find his profit percent if the article is sold at market price allowing no discount. আচ্ছা, একটা শপকিপার 17% গেইন করে আফটার অ্যালাউইং দ্য 10% অন দ্য মার্কেট প্রাইস। তাহলে এখন এই অঙ্কটা মনে করি আমি কস্টিং প্রাইস 100 টাকা, তাহলে সেও আগের ম্যাথ আমরা একটা করছিলাম একটু আগে, এরকম তোমরা কয়েকটা ম্যাথ আগে দেখবে, এরকম একটা ম্যাথ করছিলাম, ওই 100 112, ওই যে রেশিও কস্ট প্রাইস আর ইয়ার রেশিও কত ছিল, ওই 1120 ডিভাইড বাই 9 একটা সংখ্যা আছে ওইটাতে। আচ্ছা, 100 টাকা হচ্ছে কস্ট প্রাইস, তাহলে লাভ সেল প্রাইস হচ্ছে কত? 117, কারণ তার 17% লাভ হচ্ছে। এখন বলছে আফটার ডিসকাউন্ট 10% অন দ্য মার্কেট প্রাইস অ্যান আর্টিকেল। তাহলে দেখো ওই যে কস্ট ট্যাগ, ট্যাগ বা মার্ক প্রাইস, ওখানে ছিল প্রিন্টেড প্রাইস, ট্যাগ বা মার্কড বা প্রিন্টেড প্রাইস, এটা হচ্ছে এমন একটা সংখ্যা এক্স যেখান থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। আচ্ছা, এখন ফাইন্ড ইজ প্রফিট পার্সেন্ট ইফ দ্য আর্টিকেল ইজ সল্ড অ্যাট মার্ক প্রাইস অ্যালাউইং নো ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে দেখো 10% ডিসকাউন্ট দিলে 117 টাকা হয়ে যায়। এটা কিন্তু একটু রাউন্ড, 10 রাউন্ড তো, 10% রাউন্ড। আচ্ছা আমি দেখি, তাহলে আমি ওই আগের ম্যাটটার মতো, আমরা একটু আগেই মনে হয় সম্ভবত করছিলাম, এই যে দেখো, দাঁড়াও, এই যে এই ম্যাটটার মতোই দেখছো, ওই যে এখানে 100 112, তাহলে এখন হচ্ছে 100 117, আর এক্স 90%। ঠিক সেমভাবে আমরা ম্যাটটা করবো, একদম সেমভাবে, দেখছো সেম ম্যাথ দুইবার আসছে। যে বুঝতে পারছে সে কিন্তু দুইটা ম্যাথই পারবে। তাহলে এক্সের 10% আমি ডিসকাউন্ট দিচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এক্সের 10% ডিসকাউন্ট দিলে বিক্রি করছি 90% অফ এক্স, 90% অফ এক্স ইজ ইকুয়াল টু 117, ঠিক আছে। তাহলে আমার এখানে আসে 90 ডিভাইড বাই 100, এক্স ইজ ইকুয়াল টু 117।
শূন্য শূন্য কাটাকাটি চলে যায়, পরের লাইনে চলে যায় এক্স ইজ ইকুয়াল টু 117 ইন্টু যে উল্টে যায় 10/9, আর 9 দিয়ে কাটাকাটি করলে 9 কে 9 27, 3 নং 27, 13, তাহলে 13 130, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 130। দেখো মার্ক প্রাইস 130, ঠিক আছে। তাহলে কিন্তু বলছে কি অ্যালাউইং নো ডিস্টেন্স, যদি নো ডিসকাউন্ট, আমি যদি কোনো ডিসকাউন্ট মানে ট্যাগ, এটা ছিল ট্যাগ ট্যাগ প্রাইস বা মার্ক প্রাইস, এখন 130 টাকা ট্যাগ প্রাইস, আমি যদি কোনো ডিসকাউন্টই না দেই, ডিসকাউন্ট দিলে হয়তো 117 টাকায় বিক্রি, ডিসকাউন্ট না দেই তাহলে আমার লাভ হচ্ছে 30%। এটা হচ্ছে আনসার। দেখছো, ম্যাথ সেম, প্রশ্ন সেম, কিন্তু আনসার চাইছি ভিন্নভাবে। একদম ইজি ম্যাথ, কঠিন কিন্তু আমি চেষ্টা করতেছি সহজভাবে ব্যাখ্যা করতে। ইফ দ্য সেলিং প্রাইস অফ 10 প্যান, আচ্ছা 10টা প্যানের সেলিং প্রাইস সেম অ্যাজ দ্য কস্ট প্রাইস অফ 12টা প্যান। আচ্ছা কস্ট প্রাইস 12টা কলম, মনে করি 12 টাকায় আমার কস্টিং প্রাইস পড়তেছে, ঠিক আছে। তাহলে 10টা কলমের সেলিং প্রাইস পড়তেছে 12 টাকা, ঠিক আছে। তাহলে আমি যদি 10টা কলমের কস্টিং ছিল কত, 10 টাকা, খেয়াল করছো, কারণ 12টা কলমের কস্টিং যদি 12 টাকা হয়, 10টা কলমের কস্টিং কিন্তু 10 টাকা, তাহলে আমি বিক্রি করছি 12 টাকায়, তাহলে আমার 10 টাকা কস্টিং করে লাভ হয়েছে 2 টাকা। সুতরাং আমার বলছে কি গেইন পার্সেন্ট অবশ্যই 20%, আনসার হচ্ছে 20। তাহলে ব্যাখ্যাটা বুঝছো কীভাবে দিছি, মানে 12টা কলমের দাম হচ্ছে আমি ধরলাম 12 টাকা, 10টা কলমের বিক্রি করছি আমি 12 টাকা, তাহলে 12টা কলমের 12 টাকা মানে একটা কলমের 1 টাকা, তাহলে আমি যে 10টা কলম বিক্রি করছি 10টা কলমের কস্টিং ছিল 10 টাকা, তাহলে ওই 10 টাকা আমি কস্টিং করে মানে খরচ করে ইনভেস্ট করে লাভ পাইলাম আমি 2 টাকা, তাহলে আমার লাভ হচ্ছে 20%। দেখছো ম্যাথটা কিন্তু আসলে একটু পেঁচানো ছিল, এই ব্যাখ্যা যেটা দিছি এটা খেয়াল রাখবা। আচ্ছা এই প্রশ্নটা একটু বড়, আশা করি ম্যাথটা মানে পেঁচানো হবে না। ব্যাখ্যাটা দেখো, প্রশ্নটা আগে বুঝে তারপর ব্যাখ্যাটা দেখবা। এই শপকিপার বট 84 আইডেন্টিক্যাল শার্ট অ্যাট 240 টাকা ইচ। হি স্পেন্ড এ টোটাল অফ 3200 টাকা অন ট্রান্সপোর্ট অ্যান্ড প্যাকেজিং। আচ্ছা তাহলে 84টা শার্ট নিল 240 টাকা করে। হি স্পেন্ড এ টোটাল অফ, আচ্ছা এখানে আমার কত আসে, আমি একটু হিসাবটা দেখি, এখানে টোটাল কত আসে, 240 ইন্টু 84, 20,160 আমার শার্টের খরচ পড়ছে। স্পেন্ড এ টোটাল অফ, আবার 3200 টাকা আমার কী হয়েছে অন্যান্য খরচ, 3200 টাকা আমার খরচ হয়েছে অন্যান্য, ঠিক আছে। তাহলে 23,360 টাকা খরচ হয়েছে, ওই যে গাড়ি টাড়িগুলো মিলাই এত টাকা, 23,360 টাকা আমার ইনভেস্ট হয়েছে। আচ্ছা হি পুট দ্য লেভেল মার্ক প্রাইস টেক 420 অন দ্য শার্ট, অফার এট এ ডিসকাউন্টেড 15% দ্য ইজ শার্ট। আচ্ছা দেখো তাহলে 420 টাকা লেবেল করছে, 420 টাকা মানে ট্যাগ বা লেবেল বা মার্ক প্রাইস করছে 420, আবার 420-এ 15% দিছে, ঠিক আছে। তাহলে 420-এর 15%, 4 15 60, আর 20-এর 15% কত, 60 আর 20, 15 1.5 দুগুণা 3, তাহলে এখানে 63 টাকা ডিসকাউন্ট হয়। আমি একটু মুখে মুখে হিসাব করছি, তোমরা ক্যালকুলেটর করতে পারো, 400 ইন্টু 15%, 63 টাকা হয়। হ্যাঁ এই যে, তাহলে এটা 63 টাকা কমবে, 15% ডিসকাউন্ট মানে 420 মাইনাস 63, তার মানে আমার কত আসে 357। তাহলে অ্যাকচুয়ালি একটা শার্ট আমার বিক্রি করি কত টাকায়, 357। তাহলে তোমরা আরেকবার দেখো সামারিটা দেখো, সেখানে হচ্ছে একটা শার্ট কিনে 240 টাকা করে 84টা, তাহলে শার্টের পিছনে খরচ হয় 20,160, গাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিসের খরচ হয় 3,200 টাকা, তাহলে টোটাল খরচ হয় 23,360 টাকা। কিন্তু সে একটা শার্টের দাম দেয় 420 টাকা দাম, মানে ট্যাগ প্রাইস দেয়, তার মধ্যে আবার 15% ডিসকাউন্ট দেয়, তাহলে এটার 15% ডিসকাউন্ট দিলে 63 টাকা কমে, তাহলে অ্যাকচুয়ালি শার্টটা বিক্রি করে 357 টাকায় বিক্রির সময়। তবে হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট, তাহলে টোটাল প্রফিট কত, সিম্পল, এই 354-এর সাথে তুমি একটা কাজ করো, 84-কে তুমি গুণ দাও, ইন্টু 84, তাহলে আমার আসে 29,988, ঠিক আছে। তাহলে 29,988 থেকে আমি যদি ওই 23,360টা বিয়োগ দেই, তাহলে আমার কত আসে 6,628, 6,628
28, আনসার হচ্ছে ডি। আশা করি আমরা সবাই ক্লিয়ার। তোমরাই বলো, কঠিন ব্যাখ্যাগুলো বুঝছো? একদম মানে মাথায় চলে আসবে আস্তে আস্তে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এ ট্রেডার হোয়াইল সেলিং এন আইটেম ওয়াজ আস্কিং ফর সাচ এ প্রাইস দ্যাট উড এনাবল হিম টু অফার এ 20% ডিসকাউন্ট। আচ্ছা, একটা দামের 20% ডিসকাউন্ট দেওয়ার পর স্টিল মেক এ প্রফিট 30% অন দ্য কস্ট ইফ দ্য কস্ট অফ দ্য আইটেম ওয়াজ 50 টাকা, হোয়াট হিজ আস্কিং প্রাইস। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কস্টিং থেকেও 30% লাভ করে সে। আচ্ছা, কিভাবে? তাহলে কস্টিং যদি 50 টাকা হয়, লাভ করে 30%, তাহলে হচ্ছে 50 এর 30% হচ্ছে 15, তাহলে 50 প্লাস 15 মানে হচ্ছে 65। ঠিক আছে, তাহলে আমার সে 65 টাকায় কিন্তু বিক্রি করে। এখন একটা জিনিস খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে ইফ দ্য কস্ট অফ দ্য, আচ্ছা 20% ডিসকাউন্ট দেওয়ার পরে ওই সেম দেখছো আগের ম্যাথ, আহা এটা সেম, একই ম্যাথ তিনবার আসে, মানে একটা ম্যাথ বুঝলে তোমরা তিনটা ম্যাথ পারবা। কস্ট, এটা সেল, ঠিক আছে, আর মার্ট, মার্ট মনে করি আমরা এক্স, তাহলে 20% ডিসকাউন্ট দেয়, 20% কমাই দেয়, তাহলে 80% অফ এক্স ইজ ইকুয়াল টু 65। সুতরাং এক্সের মান কত? তাহলে 80 ডিভাইড বাই 100 অফ এক্স ইজ ইকুয়াল টু 65। কাটাকাটি করে ফেলি একটু, এখানে হয় 4, এখানে হয় 5, ঠিক আছে। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু 65 ইন্টু 5 ডিভাইড বাই 4। আচ্ছা, তাহলে এখন, আচ্ছা এখানে দশমিক আছে আনসার, ঠিক আছে বুঝতে পারছি। তাহলে দশমিক থাকলে আনসারটাই যে তোমরা একদম আরও ক্যালকুলেটারে বসাই দাও, অথবা হাতেও ক্যালকুলেশন করতে পারো। 4 দিয়ে 5কে ভাগ করলে 1.25, 1.25 দিয়ে এবার এটা করলে যা হয় আর কি। 65 ইন্টু 5 ডিভাইড বাই 4, তাহলে 81.25, 81.25, এই যে আনসার চলে আসলো, একদম সিম্পল। আশা করি ক্লিয়ার। দেখছো একই ম্যাথ কয়বার আসছে? 3বার। দ্য অ্যাভারেজ এজ অফ হাজব্যান্ড অ্যান্ড হিজ ওয়াইফ ওয়াজ 25 বছর অ্যাট দ্য টাইম অফ দেয়ার ম্যারেজ। তাহলে দুজনের 25 প্লাস 25 সিম্পল 50 বছর টোটাল ছিল অ্যাভারেজ। অ্যাভারেজ অ্যাভারেজ 25 ছিল, দুজনে মিলে 50। আফটার 5 ইয়ার্স দে হ্যাভ 3 ইয়ার্স ওল্ড চাইল্ড, তাহলে 5 বছর পর তাহলে হয়ে গেল কত? 30 প্লাস 30 ইজ ইকুয়াল টু 60। দে হ্যাভ এ 3 বছরের একটা মেয়ে আছে, তাহলে 3 ইয়ার্স চাইল্ড, তাহলে 5 বছর পর তাদের টোটাল 60, আর 3 বছর একটা মেয়ে যোগ হয়ে গেল। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দেয়ার ফ্যামিলি নাও? এই যে 63, তাহলে 63কে আমি 3 দিয়ে ভাগ দিব, যেহেতু এখন সদস্য সংখ্যা 3 জন, তাহলে আনসার হচ্ছে 21। একদম আনসার 1 মিনিটের আগে চলে আসলো, 1 মিনিট না 30 সেকেন্ডের মধ্যে চলে আসলো। দ্য কস্ট অফ অপারেটিং এ ফ্রিসবি কোম্পানি, এই ম্যাটটা কিন্তু প্রায় আসে, অনেক কঠিন পরীক্ষায় আসে। ফ্রিসবি ইন দ্য ফার্স্ট ইয়ার, ইজ টেক 1000 প্লাস 10,000 প্লাস 2 ফর ইচ ফ্রিসবি, অ্যাজিউমিং দ্য কোম্পানি সেল এভরি ফ্রিসবি ইট মেক্স ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যাট টেক 7, হাউ মেনি ফ্রিসবি মাস্ট বি কোম্পানি সেল টু ব্রেক ইভেন। আচ্ছা, তাহলে প্রশ্ন, আমি কনসেপ্টটা বলি তোমাদের আগে। কনসেপ্টটা হচ্ছে কি, একটা লোক একটা দোকান মানে একটা কোম্পানি ইনভেস্ট করার জন্য, স্টার্ট করার জন্য প্রথমে কিছু খরচ হয় না, যে বিল্ডিং কারখানা সব মিলায় তার 10,000 টাকা খরচ হচ্ছে, এবং যে প্রোডাক্টটা বানাচ্ছে মানে ফ্রিসবি, ফ্রিসবি দেখছো? ফ্রিসবি হচ্ছে ওই যে প্লেটের মতো হাত দিয়ে ছুঁড়ে মারে, একটা প্লেটের মতো, এটা বাতাসের মধ্যে উড়ে উড়ে যায়। আচ্ছা, ওইটা হচ্ছে ফ্রিসবি। এখন এখন এখানে যেটা আমরা ইয়া করব, এখন আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে, মানে সে যদি 60 টাকা করে একটা ফ্রিসবি সেল করে, তাহলে ব্রেক ইভেন, মানে কখন সে লস খাবে না। তাহলে আমি মনে করি, একটা জিনিস আমরা মনে করি, ছোট্ট একটা ফর্মুলা, আমি মনে করি এক্স ফ্রিজ সেল, এক্স এক্স টি ফ্রিসবি সেল করার পর তার ইনভেস্টার সেল সমান হয়, ঠিক আছে। তাহলে তার প্রথমত তার 10,000 টাকা লাগে কোম্পানি শুরু করতে, মানে বিভিন্ন জিনিস। আর ফ্রিসবি করে 2 টাকা করে, 2 টাকা করে সে কয়টা ফ্রিজ উৎপন্ন করে? এক্স এক্স এক সংখ্যক, এবং এইগুলো হচ্ছে তার টোটাল ইনভেস্ট,
ঠিক আছে, মানে খরচ, ইনভেস্টের খরচ। আর সেল করে কয় টাকায়? 60 টাকায়। কয়টা? এক্সট্রা যদি যতটা উৎপন্ন করে ততটা। তাহলে এখন কাটাকাটি করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই হচ্ছে ইনভেস্ট আর সেলের সমান। কিভাবে? 10,000 7x মাইনাস 2x, তাহলে এটা হয়ে যায় 5x। তাহলে 5 দিয়ে ভাগ করো 2000। তার মানে 2000টা ফ্রিসবি যদি সে সেল করতে পারে 60 টাকা করে, তাহলে তার লস আর খরচ মানে বরাবর হয়ে যাবে, ব্রেক ইভেন হয়ে যাবে। এখন এটা ক্যালকুলেশন করে এইভাবে, তাকে 2000টা যদি সে 2 টাকা করে বানায়, তাহলে 2000 টাকা 2 টাকা করে সে যদি বানায় তাহলে 4000 টাকা, আর ইনভেস্ট করছে আরও 10,000, তাহলে 14,000 টাকা। তাহলে 2000টা ফ্রিসবি বানাতে 14,000 টাকা। আর যদি সে 60 টাকা করে সেল করে, 2000টা সে যদি 60 টাকা করে সেল করে, 14,000 টাকা। দেখছো, বরাবর খরচ আর ইনভেস্ট মানে বরাবর হয়ে গেছে। তাহলে 2000টা। আশা করি ক্লিয়ার সবাই। A and B starts starts a business jointly. A invests 16,000 টাকা for 8 months. B remains in the business for 4 months. আচ্ছা, B থাকে 4 মাস, A থাকে 8 মাস। আচ্ছা, out of the total profit B claim out of the total profit B claim 2/7 of the profit. How much? আচ্ছা, এখানে B দাবি করে 7/2 টাকা, তাহলে 7/5 কে পায়? A পায়। হাউ মাচ মানি ওয়াজ কন্ট্রিবিউটেড বাই বি। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে এতটুকু বোঝা যাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে টোটাল টাকাটাকে যদি আমি 7 অংশ ধরি, 7x ধরি, A পাই 5x, B পাই 2x, এতটুকু বোঝা গেছে। তাহলে A পাই হচ্ছে 5x, B পাই হচ্ছে 2x। এখন আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে এ ইনভেস্ট করে 16,000 টাকা 8 মাসের জন্য, তাহলে 16,000 ইন্টু 8 মাস। আর বি ইনভেস্ট করে মনে করি পি পরিমাণ টাকা কত মাসের জন্য? 4 মাসের জন্য, ইন্টু 4। তাহলে প্রফিট হচ্ছে কিন্তু এ পাই 5x, বি পাই হচ্ছে 2x প্রফিট। সুতরাং আমি একটা ইকুয়েশন বসাতে পারি, এই যে 16,000 ইন্টু 8 ডিভাইড বাই 4p ইজ ইকুয়াল টু, এ হচ্ছে লাভ হচ্ছে 5x আর বি এর লাভ হচ্ছে 2x। x কাটাকাটি চলে গেছে, এটা ধরি আমরা এতটুকু। তারপর একটা কাজ করি, আর 4 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে এদিকে হয় 2, এই 2 দিয়ে আবার ভাগ করি, 2 দিয়ে আবার গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 4, ঠিক আছে। আর 5 দিয়ে যদি ভাগ করি এখানে, আচ্ছা ক্যালকুলেট করলে আর ইজি হয়ে যায়, ইন্টু 10 ইন্টু 4 ইজ ইকুয়াল টু পি। আর এদিকে 5 থাকলো আর কি, ইন্টু 5 দিয়ে কাটাকাটি করলে 2 8, ঠিক আছে। অথবা এখানে 32, তাহলে 8, এটা হচ্ছে 8 আর এটা 16। তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করি, তাহলে 16 আর 8, এটা ক্যালকুলেটারে আমি যদি করি তাহলে হবে 1600 ইন্টু 8, তাহলে হচ্ছে 12,800। এই যে 12,800 মিলে গেল, একদম সিম্পল একটা ম্যাথ, আনসার চলে আসলো, ঠিক আছে। তাহলে আবার বলতেছি, এ ইনভেস্ট করে 16,000 টাকা 8 মাসের জন্য, এই যে 16,000 টাকা 8 মাসের জন্য। বি ইনভেস্ট করে কত টাকা বলে নাই? 4 মাসের জন্য, তাহলে টাকা ধরলাম পি, 4 মাসের জন্য বি ইনভেস্ট করে। তাহলে বি ক্লেম করে 7/2 টাকা প্রফিট, তাহলে 7/2 মানে 2x প্রফিট বি পাই, তাহলে এ পাই হচ্ছে 5x, এ পাই 5x, বি পাই 2x। তাহলে এ এর ইনভেস্ট ডিভাইড বাই বি এর ইনভেস্ট সমান লাভ হচ্ছে এ এর লাভ 5, বি এর লাভ 2, কাটাকাটি করলে পি এর মানটা চলে আসে, সিম্পল। এই ম্যাথটা দেখো, এ কন্ট্রাক্টর এমপ্লয়েড 30 ম্যান টু ডু এ পিস অফ ওয়ার্ক ইন 38 ডে, ঠিক আছে। 30 জন মানুষ 38 দিনে কাজ করে। আফটার 25 ডে হি এমপ্লয়েড 5 ম্যান মোর অ্যান্ড ওয়ার্ক ওয়াজ ফিনিশড 1 ডে আর্লিয়ার। তাহলে দেখো 25 দিন কাজ হয়ে গেছে, তাহলে আমি এতটুকু একটা হিসাব করি, 38 দিন কাজ করার কথা ছিল, 25 দিনের কাজ হয়ে গেছে, তাহলে 13 ডেজ এর কাজ বাকি,
13 days ওয়ার্ক রিমেইনিং, ঠিক আছে, বাকি আছে। এখন বলছে হি এমপ্লয়েড 5 men more, 5 men more অ্যান্ড দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড 1 day earlier। তাহলে দেখো 13 দিন বাকি ছিল, 13 দিন বাকি থাকার পর সে 5 জন লোককে যুক্ত করছে। তো 5 জন লোককে যুক্ত করছে, এই জন্য কাজটা কি হয়ে গেছে, একদিন আগে শেষ হয়ে গেছে। তাহলে দেখো তাহলে আমি এখানে একটা জিনিস লিখতে পারি, 35 জন লোক কাজ করে 12 দিনে, বাকি কাজটা 12 দিনে কাজ করে, ঠিক আছে। তাহলে 35 জন লোক 12 দিনে কাজটা শেষ করে, এতটুকু বলতে পারি। হাউ মেনি ডেজ হি উড হ্যাভ বিন বিহাইন্ড ইফ হি হ্যাড নট এমপ্লয়েড দ্য অ্যাডিশনাল ম্যান। তাহলে 30 জন লোক দিয়ে কাজ করলে কতদিন পিছাই থাকতো, মানে কতদিন আরও বেশি লাগতো, এটা একটু আমরা খেয়াল করি। 13 দিনে কাজ শেষ করতে হবে, 35 জন দিয়ে কাজ শেষ করছে 12 দিনে, তাহলে একজন দিয়ে কাজ শেষ করবে হচ্ছে, ধরো 35 জন কাজ করে 12 দিন, তাহলে একজন কাজ করলে বেশি লাগবে না, বেশি দিন লাগবে না, তাহলে 12 × 35। সুতরাং 30 জন যদি কাজ করতো, 12, 35, 30 ডিভাইড বাই 30, মানে হিসাবটা দেখো, 35 জন লোক কাজ করে 12 দিনে, যে কাজটা বাকি থাকে কত, যে কাজ অংশটা থাকে সেটা 12 দিনে শেষ করে, ঠিক আছে। কারণ বলছে 1 day earlier, আমার লাগতো 13 দিন, 35 জন কাজ শেষ করে 12 দিনে, সুতরাং একদিনে কাজ শেষ করতে, একজন লোক কাজ শেষ করলে 12 × 35 দিন লাগে। আর 30 জন লোক যদি সেই কাজটা শেষ করতো, কোন 30 জন, এই 30 জন লোক যদি কাজটা শেষ করতো, যে সময়টা লাগবে, দেখো এটা এদিকে হচ্ছে 7, এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে 2, 14 দিন। তাহলে যদি অ্যাকচুয়ালি 30 জন লোক দিয়ে আমি কাজটা রানিং রাখতাম, তাহলে 14 দিন লাগতো, কিন্তু কাজের জন্য সময় ছিল কয়দিন, 13 দিন, তাহলে কতদিন বাড়তি লাগতো, একদিন, তাহলে পিছিয়ে থাকতাম কয়দিন, একদিন বাড়তি লাগতো, মানে একদিন বাড়তি লাগতো, ঠিক আছে, বিহাইন্ড একদিন, আনসার 1। আর যদি আমি 5 জনকে নেই, তাহলে কাজটা শেষ হয়ে যাবে 12 দিন, একদিন আরও আগে শেষ হবে। আশা করি ক্লিয়ার। এই ম্যাটটা দেখো, এই রিটেলার বাইস এ সিউইং মেশিন অ্যাট ডিসকাউন্ট অফ 15% অ্যান্ড সেল ইট ফর 1955 টাকা, দেন হি মেক্স এ প্রফিট অফ 15%। তার মানে দেখা যায় সে 15% বেশি টাকায় যদি সেল করে, তাহলে সে 1955 টাকায় সেল করতে পারে। তাহলে আমি মনে করি সে এক্সের, মানে তার যেই খরচটা হয়েছে, সে যেই টাকায় কিনছে, তার নিজের কেনা টাকা থেকে সে 15% বেশি টাকায় কিনছে, তাহলে তার নিজের কেনা টাকা যদি এক্স হয়, মনে করে এক্স, তাহলে এক্স 100% আরও 15% বেশি টাকায় কিনছে, তাহলে 15% বেশি টাকায় বিক্রি করছে। তাহলে তার নিজের টাকা যদি এক্স হয়, এক্সের 15% বেশি টাকায় বিক্রি করছে, তাহলে সে মানে 115% অফ এক্স, তার নিজের কেনা 115% টাকায় যখন সে সেল করে, 15% বেশি টাকায় যখন সে সেল করে, সে 1955 টাকায় সেল করতে পারে। তার মানে এক্স 115 ডিভাইড বাই 100 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 1955। তাহলে এখন আমি এটাকে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে 115 এখানে কাটাকাটি করে ফেললে, এদিকে হয় 23, এদিকে হয় 20। সুতরাং আমি এটা করি 20 ডিভাইড বাই 23 ইন্টু 1955, এগুলো তোমরা ক্যালকুলেটর ডিরেক্ট দিলেও চলে আসবে। তাহলে 1700 টাকা, ঠিক আছে। তাহলে দেখো সে 1700 টাকায় জিনিসটা পাইছে, ঠিক আছে। এখন এই যে 1700 টাকায়, মানে নিজে যে কিনছে সেটা 1700 টাকায় কিনছে, ঠিক আছে। এখন এটার অ্যাকচুয়ালি ডিসকাউন্ট কত টাকা ছিল, এটার ডিসকাউন্ট 1700 টাকায় সে যখন নিজে কিনছে। দেখো আমি আবার একটা জিনিস কথা বলতেছি, মানে ম্যাটটার প্যাচটা দেখো কোন জায়গায়, একজন লোক নিজে তো কিনছে অন্য জায়গা থেকে, বিক্রি করছে, সে বিক্রি করছে 15% লাভে। তাহলে আমরা মনে করি তার নিজের যে কেনা টাকা ছিল সেটা এক্স টাকা, তাহলে 15% লাভে বিক্রি করছে, মানে 115% অফ এক্স, তাহলে 1955 টাকায় হয়েছে, মানে সে 15% লাভ করছে, 1955 টাকা পাইছে। তাহলে তার অ্যাকচুয়ালি কেনা, তার নিজের খরচ হয়েছিল কত জিনিসটা কিনতে, মানে সে নিজে ইনভেস্ট করছে কত, 1700 টাকা। তাহলে সে 1700 টাকায় কিনছে,
জিনিসটা খরচ মানে যে পণ্যটা সে পাইকারি বাজার থেকে কিনছে 1700 টাকা পাইছে, কিন্তু ওই সে যখন 1700 টাকা পাইছে তখন সেটা কত পার্সেন্ট, সে পাইকারি দর থেকে কত কত টাকা ডিসকাউন্ট পাইছে আমাকে এবার এটা বলো। 15%। তাহলে দেখেই বোঝা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে 2000 হবে, কারণ 2000 থেকে যদি আমি 300 বাদ দিই 15%, 15 দুগুণা 200 এর 15% হচ্ছে 300, 300 যদি বাদ দিই তাহলে আমি 1700 টাকায় কিনতে পারি। আমি পাইকারি বাজারে 2000 টাকা ছিল, পাইকারি বাজার থেকে আমাকে 15% ডিসকাউন্ট দিছে, এরপর আমি 1700 টাকায় কিনছি, এবার আমি নিজে 1700-এর উপরে 15% লাগাইছি, তাহলে 1955 টাকায় সেল করি। টোটাল ডিসকাউন্ট হচ্ছে 300। এই প্রশ্নটা হচ্ছে স্যালারিজ অফ সামি অ্যান্ড রিফাত আর ইন দ্য রেশিও অফ 2:3। তাহলে স্যালারি হচ্ছে 2:3। ইফ দ্য স্যালারি ইচ অফ দ্য ইনক্রিজ বাই 4000 টাকা, যদি 4000 টাকা করে বাড়ানো হয় সেক্ষেত্রে স্যালারি কত হবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে 2x:3x ধরি আমরা সামি আর রিফাতের। যদি দুইজনের স্যালারি 4000 টাকা করে বাড়ে তাহলে রেশিও হয় 40:57। তাহলে ধরো 2x-এর সাথে আমি 4000 যোগ করলাম, আবার 3x-এর সাথে আমি 4000 যোগ করলাম, তাহলে আমার নতুন যে অনুপাত হয় সেটা হচ্ছে 40/57। আশা করি পারবা তোমরা। এরপর বাও লিখি, আমরা আবার অরও লিখি। আচ্ছা, তাহলে 57 ইন্টু 2x প্লাস 4000, 3x প্লাস 4000 ইন্টু 40। এবার এটা ক্যালকুলেশন করলে যেটা আমাদের কাটাকাটি করে যা আসে আর কি, সেটা হচ্ছে 114x প্লাস 57 ইন্টু 4000। আমি ইচ্ছা করে সংখ্যাটা যেন বড় না হয় এইভাবে রাখতেছি। আবার 40 ইন্টু এটা হচ্ছে 120 এক্স প্লাস 4000 ইন্টু 40। ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, 57 ইন্টু 4000 থেকে মাইনাস 40 ইন্টু 4000, তারপর হচ্ছে 120 থেকে 114 যদি এই পাশে নিয়ে আসি, আমি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে 120 মাইনাস 114x, কাটাকাটিগুলো 6x, ডিরেক্ট আমি 6x লিখি, ঠিক আছে। আর দেখো 57টা, জাস্ট একটা জিনিস মনে করো এটা হচ্ছে এ, এটাও হচ্ছে এ, তাহলে 57A থেকে 40A বাদ গেলে কি থাকে, 17A, ঠিক আছে। তার মানে 17 ইন্টু 4000। এখন 6 দিয়ে তুমি যদি কাটাকাটি করো বা এটা যদি ভাগ করো তাহলে আমরা আনসারটা পেয়ে যাব আশা করি। হোয়াট ইজ দ্য রিফাতস স্যালারি? তাহলে আমাদের আনসার হবে রিফাত, রিফাত হচ্ছে 3x। তাহলে আমার জাস্ট 2 দিয়ে ভাগ করব, কারণ এটাকে 2 দিয়ে ভাগ করলে 3x হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা 2000, তার মানে 17 ইন্টু 2000 মানে 34000। 3x আমার বের করতে হবে, 3x, এই 3x কার, এই যে 3 মানে 3x, এটা হচ্ছে রিফাত, রিফাতের স্যালারি। তাহলে 3x বের করলে আনসার হয়ে যাবে 34000। তাহলে 34000 হচ্ছে এই যে ডি। আশা করি সবাই ক্লিয়ার। আবার বলতেছি, সামি আর রিফাতের স্যালারি হচ্ছে 2:3, 2x 3x। যদি দুইজনেরই 4000 বাড়াই, 2x এর সাথে 4000 যোগ করলাম, 3x এর সাথে 4000 যোগ করলাম, তাহলে নতুন হয়েছে, নতুন যে রেশিওটা আসে সেটা 40:57, 40:57। এবার কাটাকাটি করে 3x এর মান বের করলাম। 3x কেন বের করলাম, কারণ আমার রিফাতের স্যালারি লাগবে। A father is twice as old as his daughter. If 20 years ago the age of the father was 10 times at the age of the daughter. তাহলে আমি আগে একটা জিনিস বের করি, বর্তমানে ডটারের এজ এক্স, ফাদারের এক্স হচ্ছে 2x, ঠিক আছে।
আর 20 বছর আগে এক্স ছিল, ডটার ছিল এক্স মাইনাস 20, ফাদার ছিল 2x মাইনাস 20। ঠিক আছে, এটা হচ্ছে 20 বছর আগে, এই যে 20 বছর আগে, আর এটা হচ্ছে বর্তমানে। এখন এই 20 বছর আগে ছিল 20 মাইনাস, তাহলে 20 বছর আগে যদি এই ডটারের এজ থেকে বলছে অ্যাট দ্য এজ, ইফ 20 years ago দ্য এজ অফ দ্য ফাদার ওয়াজ 10 times অ্যাট দ্য এজ অফ ডটার, তাহলে 20 বছর আগের যে বয়স, তাহলে 20 বছর আগে ডটারের বয়স হচ্ছে এক্স মাইনাস 20, এই ডটারের বয়সকে 10 টাইমস অ্যাট দ্য এজ অফ ডটার, তাহলে ডটারের বয়সকে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে কার বয়স পাবো? ফাদারের এজ পাবো। তাহলে ফাদারের এজ কত 20 বছর আগে? 2x মাইনাস 20। তাহলে এই কোয়েশ্চেনটা আশা করি বুঝছো। আমি আবার লিখতেছি, দেখো 20 বছর আগে ফাদারের এজ আর ডটারের এজ, এটা আমরা ক্লিয়ার, কারণ বর্তমানে এজ হচ্ছে x এবং 2x, তাহলে 20 বছর আগে হচ্ছে -20 এখন 20 বছর আগে ফাদারের যে বয়স সেটা হচ্ছে 20 বছর আগে ডটারের বয়সের 10 গুণ, তাহলে 20 বছর আগে ডটারের বয়স কত? 20 বছর আগে ডটারের বয়স হচ্ছে x মাইনাস 20, তাহলে এই ডটারের বয়সকে আমরা কি করব? 10 দিয়ে গুণ করব 10 টাইম, কার বয়স পাবো? ফাদারের, তাহলে ফাদারের বয়স কোনটা? 2x মাইনাস 20। আশা করি এতটুকু আমরা সবাই বুঝছি। তাহলে কীরকম হবে? 10x মাইনাস 200 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 20, তাহলে 10x থেকে 2xটা বাদ যাবে, 8x, আর এই মাইনাসটা এদিকে চলে আসবে, তাহলে হয়ে যাবে 200 মাইনাস 20, তাহলে 180। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলছে কত? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার? প্রেজেন্ট এজ হচ্ছে ফাদারের 2x, তাহলে 8x থেকে 8x যদি 180 হয়, 2x কত? 4 দিয়ে ভাগ দিব, তাহলে 4 দিয়ে ভাগ দিলে 8x কে 4 দিয়ে ভাগ দিলে 4x, 8x কে 4 দিয়ে ভাগ দিলে 2x, আর 180 কে 4 দিয়ে ভাগ দিলে 90, 90 কে ভাগ দিলে 45, আনসার 45, এটা আনসার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই ম্যাটটা দেখো, A and B can do a work in 12 days, B and C can do the work 15 days, A and C can do the work 20 days. If all them work together, how many days they can finish the work? তাহলে A আর B কাজ করে, দেখো A প্লাস B একটা কাজ করে 12 দিনে, 12 দিনে কাজ করে একটা কাজ। ঠিক আছে, সুতরাং A B একদিনে কাজ করে একটা ওয়ার্ক, একটা ওয়ার্ক মানে গোটা একটা ওয়ার্ক, তাহলে এক ডেতে কাজ করে 12 ভাগের 1 ওয়ার্ক। ঠিক সেম বি প্লাস সি 15 ডেতে কাজ করে একটা ওয়ার্ক, সুতরাং এক ডেতে কাজ করে 15 ভাগের 1 অংশ ওয়ার্ক। সিমিলারলি এ প্লাস সি 20 ডেতে কাজ করে একটা ফুল ওয়ার্ক, সুতরাং এক ডেতে কাজ করে 20 ভাগের 1 অংশ ওয়ার্ক। এতটুকু আমরা ক্লিয়ার। তাহলে এ প্লাস বি কাজ করে 12 ভাগের 1 অংশ, 15 ভাগের 1 অংশ, 20 ভাগের 1 অংশ। এবার আমি যদি তিনটা যোগ দেই, ধরো আমি তিনটা যোগ দিলাম, তাহলে একটা এ, দুইটা এ, দুইটা বি, দুইটা সি থাকলো, তাহলে 2a প্লাস বি প্লাস সি মিলে আমি কাজ পাচ্ছি 1/12 প্লাস 1/15 প্লাস 1/20। ঠিক আছে, কারণ দুইটা বি সব জায়গায় আছে, তাহলে কাজটা হয়ে যাবে, লসাগু করব অথবা ক্যালকুলেট করে ফেলবো, আমি লসাগু করে দিচ্ছি, 60, 5 প্লাস 4 প্লাস 3 12, উপরে 12। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকবার দেখি, 5 4 3 7 12, নিচে 60। ঠিক আছে, তাহলে সমান সমান 1/5 ওয়ার্ক। তাহলে এখন দেখো, তাহলে 2a প্লাস বি, এখন 2 তো এই 2টাকে আমরা একটা কাজ করি, নিচে নিয়ে আসি, এদিকে নিচে নিয়ে আসি,
তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা এরা ডাবল ডাবল, দুইটা এ দুইটা বি দুইটা সি মিলে কাজ করতেছে 5/1 তাহলে একটা এ একটা বি একটা সি মিলে কাজ করতেছে, এটা জাস্ট ওই দুই দিয়ে উভয় পক্ষকে গুণ বা দুইটা ভাগ করে দিব। ঠিক আছে, 1/10 ওয়ার্ক, এই টুটা কাটা যাবে আর কি। তাহলে 1/5কে 1/10 করে দিলাম। এখন দেখো এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে একদিনে করে 10/1 কাজ। তাহলে গোটা কাজটা করতে তার কয়দিন সময় লাগবে? 10 দিন। দেখে বোঝা যাচ্ছে যেটা একদিনে 10/1, তাহলে পুরো কাজ করতে 10 দিন সময় লাগবে। আনসার 10। আশা করি ক্লিয়ার। এরপর দেখো এ সাম অফ টাকা 53 ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি, যে সাজ দ্যাট এ গেটস 7 টাকা মোর দেন বি গেটস 8 টাকা মোর দেন সি গেটস। তাহলে সি পাই মনে করি x টাকা, বি বলছে কি বি গেটস 8 টাকা মোর দেন সি, তাহলে বি পাচ্ছে x প্লাস 8। এ কত পাই? এ পাই 7 টাকা মোর দেন বি, তাহলে এটার সাথে আরো 7 টাকা যোগ হবে, তাহলে x প্লাস 15। এই তিনজনের টাকা পাই। এখন তিনজনের টাকা মিলে হয় কত? 53। তাহলে সিম্পল আমি যোগ করি, x প্লাস 8 প্লাস 15 সমান 53। তাহলে 3x এদিকে হচ্ছে 23, এদিকে 53। তাহলে 23টাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 30। সুতরাং x কত? 10। তাহলে বের করতে বলছে দ্য রেশিও অফ দ্য শেয়ার। ও এবার তাহলে রেশিও দেখো কত হয়। এ হচ্ছে 10 প্লাস 15 মানে 25। এ পাই কত টাকা? 25 টাকা। বি পাই কত টাকা? 18 টাকা। সি পাই কত টাকা? 10 টাকা। তাহলে এখন যদি তুমি ভাগ করো, না তাহলে 25 18 10, 25 18 10, এই যে সি আনসার। ভাগ করা যায় না একসাথে, তাহলে আনসার পেয়ে গেলাম। সবাই ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আরেকবার বলতেছি, এ পায় 60 টাকা বেশি বি থেকে, বি পায় 8 টাকা বেশি, এ পায় 60 টাকা বেশি বি থেকে, বি পায় 8 টাকা বেশি সি থেকে। তোমরা সি পাই মনে করলাম এক্স, বি পাই যেহেতু সি থেকে 8 টাকা বেশি 8 বাড়াইলাম, এ পায় আরও 60 টাকা বেশি বি থেকে, তাহলে 8-এর সাথে 7 যোগ হবে। এবার তিনটা যোগ করলে 53 টাকা হয়, তাহলে এক্স বের করলাম। এবার 3 টাকা অনুপাত বের করলাম। আশা করি ক্লিয়ার। এ বি সি into partnership, A invest 3 times as much as B invest 2/3 of the C invest. তাহলে সি যা টাকা ইনভেস্ট করে সেটার 2/3 অংশ ইনভেস্ট করে কে? বি ইনভেস্ট করে। তাহলে আমি ইচ্ছা করে সি, মানে ক্যালকুলেশনটা সুন্দর হওয়ার জন্য নর্মালি আমি সি ইনভেস্ট করে লিখতাম x টাকা, কিন্তু 2/3 তো আমি লিখলাম সি ইনভেস্ট করে 3x টাকা। সুতরাং বি ইনভেস্ট করে 2/3 অফ দ্য সি, তাহলে কত বলো? 3 3 কাটা 2, তাহলে 2x ইনভেস্ট করে। আর এ ইনভেস্ট করে 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ বি ইনভেস্ট, তাহলে এটার 3 গুণ। এ ইনভেস্ট করে 3 গুণ, তাহলে 6x। ঠিক আছে, এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য প্রফিট আর 6600 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য শেয়ার অফ বি? তাহলে সিম্পল, এখানে 3 2 6, তাহলে টোটাল অনুপাত হচ্ছে 11। তাহলে টোটাল অনুপাত হচ্ছে, দেখো অনুপাতটা হয় এরকম, এ বি সি 6 2 3, এই তিনটা যোগ করলে হয় কত? 11। 11 হচ্ছে অনুপাত। ঠিক আছে, বি এর জন্য। আর এ এর জন্য বের করলে উপরে 6 দিব। আর যদি আমি বি এর প্রফিটটা বের করব, তাহলে বি এর জন্য দিব 2, মোট টাকার, মোট প্রফিটের।
ছয়শো, তাহলে 6 দুগুণে 1200, তাহলে বি প্রফিট করে 1200। এই যে আনসার সি 1200, এটা হচ্ছে বি এর প্রফিট। ঠিক আছে, এখন যদি বলতো সি এর প্রফিট কত, তাহলে উপরে 3 দিতাম, এ এর প্রফিট উপরে আমি 6 দিতাম। বুঝা গেছে? আশা করি ক্লিয়ার। দেখো এই ম্যাথটা আশা করি আমরা আগের মতো, ইফ এ বি কাজ করে কমপ্লিটেড 18 দিন, এসি কাজ করে 12 দিনে, বিসি কাজ করে 9 দিনে, দেন বি অ্যালোন কাজ করে কয় দিনে। তাহলে আমরা বি অ্যালোন একটু ডিফারেন্ট পাইছি, বি অ্যালোনের কাজটা বের করতে হবে। তাহলে আগের মতো আমরা করে ফেলি, একটু আগে করছিলাম একই ম্যাথ, জাস্ট একটা ম্যাথ আগে। এ প্লাস বি একদিনে কাজ করে 1/18 অংশ, যেহেতু 18 দিনে পুরো কাজ করে। তারপরে দেখো এ প্লাস সি কাজ করে একদিনে 1/12, আর বি প্লাস সি কাজ করে একদিনে করে 1/9। ঠিক আছে, এখন আমি যদি তিনটা যোগ করি, 2 এ প্লাস বি প্লাস সি হয়, তাহলে লসাগু হবে 1/18 প্লাস 1/12 প্লাস 1/9 টোটাল ওয়ার্ক। দেখো 18 এটা 36 দিয়ে কাজ হবে, লসাগুলো 36, 2 3 4, তাহলে 6 9, তাহলে কাটাকাটি করলে হবে উপরে 9 আর 36, তাহলে 1/4, উপরে হয় 9 আর উপরে হয় 9 আর নিচে হয় 36, তাহলে 9 আর 36 1/4। তাহলে আবার শুধু এবিসি, শুধু এবিসি যদি ধরি 1/8 হয়ে যাবে। তাহলে দেখো আমি এই 2টাকে কাটা দিলাম, তাহলে 1/8 অংশ হয়ে যাবে, মানে তারা একদিনে কাজ করে 8/1 অংশ। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে কাজ করে, এ প্লাস বি প্লাস সি মিলে কাজ করে 1/18 অংশ, 1/8 অংশ একদিনে। আবার আমাকে বের করতে বলছে কত, বি অ্যালোন, বি এর কাজ। তাহলে আমি এখান থেকে কাকে বাদ দিব, বি কে বাদ দিব, কারটা বের করবো, বি এরটা বের করবো, তাহলে বাদ দিতে হবে কার, এ প্লাস সি। তাহলে এই যে জিনিসটা, এ দেখো এই যে এ প্লাস সি এর জিনিসটা আমি এখানে নিয়ে আসবো, তাহলে আমি বি এরটা পেয়ে যাব। এই যে এটা আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এ প্লাস সি একদিনে কাজ করে সরাই রাখলাম। এই যে এইটা নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, তাহলে এখন দেখো তুমি যদি এখন বাদ দাও, বিয়োগ দাও, তাহলে এ চলে গেছে, সি চলে গেছে, বাকি থাকলো কে, বি কাজ করে 1/8 মাইনাস 1/12। আশা করি ক্যালকুলেশনটা বুঝছো। মানে একটু আগে করছি, প্রথমে এ প্লাস বি প্লাস সি তিনজনের কাজ আমি বের করে ফেলছি। একসাথে কয় দিনে কাজ করে, একসাথে একদিনে কাজ করে 8/1 অংশ, মানে পুরো কাজের 8/1 অংশ কাজ করে একদিনে। আবার এ প্লাস, আমি যেহেতু বি এরটা বের করবো, তাহলে এ প্লাস সি কাজ করে 12/1 অংশ, তাহলে 8/1 অংশ থেকে 12/1 অংশ আমি বিয়োগ দিলাম, এই যে এসি এসি কাটা, তাহলে বি রয়ে গেল। তবে লসাও করো 24, এটা 3 মাইনাস এদিকে হচ্ছে 2, তাহলে 1/24। তাহলে একদিনে কাজ করে 24/1 অংশ, সুতরাং গোটা পুরা কাজ করে 24 দিনে, তাহলে আনসার হচ্ছে 24 দিনে। এবার তোমরাই বলো, কঠিন? আশা করি না। তাহলে আগেরটুকু বুঝছো যে এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে কাজ করে একদিনে কাজ করে 8/1 অংশ। সুতরাং এখান থেকে আমি যদি এ আর সি এর কাজ বাদ দেই, একদিনের কাজ, তাহলে বি এর একদিনের কাজ পাবো। তাহলে এ আর সি এর একদিনের কাজটা আমি বাদ দিলাম, ওই 12/1 অংশ, তাহলে আমি পেয়ে গেলাম বি এর একদিনের কাজ 24/1 অংশ। তাহলে পুরো কাজ করে 24 দিনে। আশা করি ক্লিয়ার। রনি অ্যান্ড জনি আর ওয়ার্কিং অ্যান অ্যাসাইনমেন্ট। রনি 6 ঘন্টায় কাজ করে 32 পেজ। ঠিক আছে, আর জনি 5 ঘন্টায় কাজ করে 40 পেজ। রনি 6 ঘন্টায় কাজ করে 32 পেজ, আগেরটার মতোই কিছুটা। তাহলে আমরা আসি, রনি 6 ঘন্টায় কাজ করে 32 পেজ, 1 ঘন্টায় কাজ করে কত হবে, কম না বেশি? তাহলে 6 ঘন্টায় কাজ করে 32 পেজ, সুতরাং 1 ঘন্টায় কমে যাবে, 32 ডিভাইড বাই 6 পেজ।
আবার জনি 5 ঘন্টায় কাজ করে 40 পেজ, 1 ঘন্টায় কাজ করে 40/5 অথবা 8 পেজ বলতে পারি। এটাকে আমরাও এভাবে বলতে পারি 16/3 পেজ। ঠিক আছে? আচ্ছা, এখন দুজন মিলে 1 ঘন্টায় কাজ করে 16/3, দুজন মিলে রনি আর জনি মিলে 1 ঘন্টায় কাজ করে 16 + 24/3, 40/3 পেজ। ঠিক আছে? তাহলে দুইজন মিলে 1 ঘন্টায় কাজ করে 40/3 পেজ। ঠিক আছে? তাহলে এতটুকু ক্লিয়ার 1 ঘন্টায়। তাহলে এখন একটু আমরা ক্লিয়ার, আগের মতো, একদম আগের মতো ম্যাথগুলো, ওই যে ABC 3 জন মিলে কাজ করে কত ঘন্টায়, ওইটার মতো। এখন আমাকে যেটা করতে হবে, 40/3 পেজ কাজ করে 1 ঘন্টায়, যেহেতু আমাকে বের করতে বলছে হাউ মাচ টাইম দে উইল টেক ওয়ার্কিং টুগেদার অন 2 ডিফারেন্ট কম্পিউটার টু টাইপ এন 111 পেজ, মানে 111 পেজ টাইপ করতে কত ঘন্টা কাজ করে, তাহলে আমি যেটা বের করবো সেটা ডান পাশে রাখলাম। তাহলে 40/3 পেজ লাগে 1 ঘন্টায়, সুতরাং এক পেজ কাজ করতে আমার কতটুকু লাগে, উল্টায় যাবে, 1 এর নিচে 40/3 আসবে, তাহলে এটা তো 3/40 আওয়ার হবে। এবার সুতরাং 110 পেজ, 3 × 110 / 40, তাহলে 33/4। এখন আনসার কিভাবে আছে? আচ্ছা, এইভাবে আছে। 33/4, তাহলে 33কে 4 দিয়ে ভাগ করলে 4 × 8 = 32, 4 × 8 = 32, মানে 8 ঘন্টা লাগতেছে, এটা শিওর। 8.25 আওয়ার, তাহলে 8.25 মানে 4 ভাগের 1 ভাগ, 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15 মিনিট, তাহলে 8 ঘন্টা 15 মিনিট, আনসার হচ্ছে বি। তাহলে 8.25 ঘন্টা, আর মিনিটে হিসাব করলে 4 ভাগের 1 ভাগ, 60 মিনিটে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15, তাহলে 8 ঘন্টা 15 মিনিট। আশা করি ক্লিয়ার। এ ম্যান নিডস মানি ফর 120 ডে, 120 ডে মানে হচ্ছে 4 মাস। ঠিক আছে? 4 মান্থ। ব্যাংক লোন নিলে ব্যাংক চার্জ করে হচ্ছে 360 টাকা, কত পার্সেন্ট? 6%। তাহলে আমার অ্যামাউন্ট অফ দ্য লোন, মানে টাকাটা বের করতে বলছে। তাহলে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, আমি আর পারি না / 100। এখন হয়তো 4 মাস, এখানে তো ইয়া নাই, বছর নাই, তো আমি একটা ছোট্ট একটা হিসাব করি, 4 মাসকে আমি 3 দিয়ে গুণ করি, 12 মাস। 12 মাস যেহেতু সিম্পল ইন্টারেস্ট, সমস্যা নাই, 12 মাস, তার মানে এই টাকাটাও 3 দিয়ে গুণ হবে, এই টাকাটাও হয়ে যাবে 3 × 9 = 318, 1080 টাকা। মানে তখন আমার ইন্টারেস্টে হিসাব করতে হবে 1080, যেহেতু আমি সময়টাকে ইচ্ছা করে বাড়াই নিছি ক্যালকুলেশনটা সুবিধার জন্য। তাহলে এইবার দেখো, ইন্টারেস্ট হচ্ছে 1080, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আর মানে হচ্ছে রেট 6%। পি আমি বের করবো কত টাকা, এন হচ্ছে 1 বছর, ওই যে 1 বছর করার জন্য আমি 3 দিয়ে গুণ করছি, নিচে 100, 6 দিয়ে কাটাকাটি করলে 6 × 6 = 4 × 6 = 48, 6 × 8 = 48, 180। তাহলে 100 আর 180 গুণ করলে 18,000, তাহলে আনসার হচ্ছে 18,000। এই যে আনসারটা মিলে গেল। আশা করি সবাই ক্লিয়ার। আবার বলতেছি, 120 ডেজে ইন্টারেস্ট দেয় 360, 4 মাসে ইন্টারেস্ট দেয় 360 টাকা, তাহলে 12 মাসে মানে 1 বছরে ইন্টারেস্ট দিবে কত টাকা বলো? 1080 টাকা। 3 দিয়ে গুণ করছি, সিম্পল, জাস্ট ক্যালকুলেশন মিলানোর জন্য। তো তোমাদের যদি এটা এভাবে দেয়, 120 ডেজ তো 180 ডেজের জন্য দেয়, তাহলে ডাবল করে নিবা। অনেক, কামাল, জামাল ইনভেস্টেড 8,000 টাকা, 4,000 টাকা, 8,000 টাকা রিপিটেডলি ইন এ বিজনেস। অনেক লেফট 6 মাস, আফটার 6 মাস। ইফ আফটার 8 মান্থ দেয়ার ওয়াজ এ গেইন অফ 4,005 টাকা, হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কামাল? তাহলে দেখো, অনেকের শেয়ার হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে, কামালের শেয়ার হচ্ছে 4,000 টাকা, আর জামালের শেয়ার হচ্ছে 8,000 টাকা। এখন এখানে টোটাল টাকা হচ্ছে
অনিক, কামাল, জামাল। 8,000, 4,000, 8,000। কয় মাস ইয়া করে? 6 মাস, 8 মাস, 8 মাস। অনেক 6 মাস, তাহলে বাকিরা হচ্ছে দেখো অনেক 6 মাস পরে চলে যায়। ইফ আফটার 8 মান্থ দেয়ার ওয়াজ এ গেইন অফ, এটা মান্থ অ্যাড হবে একটা, মান্থ বানানটা, দেয়ার ওয়াজ এ গেইন অফ এত টাকা। আচ্ছা তাহলে 8 মাস থাকে বাকি দুজন। তাহলে খেয়াল করো অনেক কিন্তু 6 মাস পরে চলে যায়, আর 8 মাস থাকে বাকি দুজন। তাহলে অনেকের 8,000-এর সাথে 6,000 গুণ করি ইস টু বাকি 4,000-এর সাথে 8 মাস, যেহেতু ওরা 8 মাস থাকে, টোটাল টাকার পরিমাণটা আর কি, কে কত মাস থাকছে ওইভাবে টাকার মূল হিসাবটা হবে 8 মাস। তাহলে দেখো কি হয়, রেশিওটা কি হয়, রেশিওটা হয় হচ্ছে 0, 0, 0 চলে যায়, 8 চলে যায়, 0, 0, 0 চলে যায়, 8 চলে যায়। এদিকে দেখি 6, 4, 8, 6, 4, 8। তাহলে আবার 2 দিয়ে ভাগ করো, 3, 2, 4, এটা থাকে অনেক, কামাল, জামাল, 3, 2, 4, এটা হচ্ছে রেশিও। তাহলে লাভ হয় 4,005 টাকা। তাহলে তাদের ইনভেস্টের রেশিও হচ্ছে 3, 2, 4। এতটুকু যদি বুঝে তাহলে আনসার হয়ে গেছে, কারণ আগে জিনিসটা অলরেডি করছো। তাহলে কামালের শেয়ার কত, যে কামালের শেয়ার এখন টোটাল এটা যোগ করলে হচ্ছে 5, 9। তাহলে আমি কার বের করবো, কামালের। 9 কামালের বের করলে, কামাল হচ্ছে মাঝের জন, উপরে 2 ইন্টু 4,005। আশা করি আর বলতে হবে না। 4 নং 36, আবার থাকে 4, 4 নং 36, আবার থাকে 4, 9। তাহলে কত কাটাকাটি করলে এরপরে কত আসে? 36 আর হচ্ছে 45 থেকে তো লাস্টে 5 নং 45, তাহলে হচ্ছে গুণ করলে হয় 890। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে অনেক, কামাল, জামাল, অনেক 6 মাস থাকে, তাহলে ও টাকাকে 6 দিয়ে গুণ, কামাল 8 মাস থাকে, ও বাকি জন 8 মাস থাকে, জামাল 8 দিয়ে গুণ, তাহলে ওদের রেশিও হয় এত। এবার 3, 2, 4, মোট রেশিওর অনুপাত, মোট যোগফল হয় 9। তাহলে কামালটা বের করবো 9 উপরে 2, লাভটাকে গুণ দিব। আর যদি অনেকেরটা বের করতাম তাহলে 9-এর উপরে 3 বসতো, জামালটা বের করলে 9-এর উপরে 4 বসতো। আশা করি ক্লিয়ার। পরেরটাতে আসি। এই প্রশ্নটাতে দেখি 1/5 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু, আচ্ছা 1/5 অফ এ নাম্বার, তাহলে আমরা 1/5 অফ এ নাম্বার, এ নাম্বার হচ্ছে আমরা ধরি এটাকে এক্স। তাহলে 1/5 অফ এ নাম্বার, সেটা হচ্ছে 1/5 অফ দ্যাট নাম্বার হচ্ছে ইকুয়াল টু, ইকুয়াল কি, অ্যানাদার নাম্বার কোনটা, 5/8 অফ, মানে 8/5 অ্যানাদার নাম্বার হচ্ছে ওয়াই, আর 5/8 হচ্ছে ইকুয়াল হচ্ছে 5/8 অফ ওয়াই। সুতরাং আমি এটা বলতে পারি 8x ইজ ইকুয়াল টু 25y, এটা বলতে পারি গুণ করে কোনাগুনি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ইফ 35, আবার একটা কথা হচ্ছে ইফ 35 অ্যাডেড টু দ্য ফার্স্ট নাম্বার, তাহলে ফার্স্ট নাম্বার কোনটা, এক্স। এখন এক্সের সাথে যদি আবার আমি 35 যোগ করি, ইট বিকেম 4 টাইমস অফ দ্য সেকেন্ড নাম্বার, তাহলে সেকেন্ড নাম্বার হচ্ছে ওয়াই, এটার কত হবে 4 টাইমস, তাহলে এটার 4 টাইমস হয়ে যাবে। তাহলে এখন আমরা কিভাবে করব, একটা কাজ করি, উভয় পক্ষকে আমরা 8 দিয়ে গুণ করি, জাস্ট মিলানোর সুবিধার্থে, ঠিক আছে। তাহলে সেটা হয়ে যাবে, উভয় পক্ষে আমি যদি 8 দিয়ে গুণ করি, 8x প্লাস 8 ইন্টু 35 প্লাস 4/32y, ঠিক আছে। এখন উপরে চলে আসি, আমি 8xের পরিবর্তে কিন্তু আমি আবার এটা বসাতে পারি 25y। কেন আমি y বসাচ্ছি, সেকেন্ড নাম্বার বের করতে হবে আমাকে আনসারে, ঠিক আছে। যারা এই ইকুয়েশনগুলো যারা ভালো করে বুঝে নেয় তারা আবার কোয়েশ্চেন করিও যদি কোনো প্রবলেম হয়। তাহলে আমি 8xের, আমি 8 দিয়ে ইচ্ছা করে গুণ করছি যেন এই আগের লাইনটা অনুযায়ী, এই লাইন অনুযায়ী আমি 8xের মান 25 বসাতে পারি। তাহলে 25y ইজ ইকুয়াল টু 25y প্লাস 8 ইন্টু 35, 3 8 24, 5 8 40, 280,
সমান 32y। তাহলে আমি একটা কাজ করি, 25টাকে ওই পাশে নিয়ে যাই। 280 সমান 32y মাইনাস 25y। তাহলে এটা এটা হয় কিন্তু 280 ইজ ইকুয়াল টু 7y। সুতরাং y সমান 7 দিয়ে ভাগ করো, 4 7 28 মানে 40। y সমান 40, তাহলে আনসার হচ্ছে 40, y এর মান 40। আশা করি সবাই ক্লিয়ার। পরটাতে আসি। ইন এভরি 3 মিনিট 4 লিটার অফ ওয়াটার আর পোর্ড ইন্টু 2000 লিটার অফ ট্যাঙ্ক আফটার 2 আওয়ার। তাহলে 3 মিনিটে 4 লিটার ফিল আপ হয়। এখান থেকে খেয়াল করো, 60 মিনিটে ফিল আপ হয়, 3কে 60 বানাইছি মানে 20 দিয়ে গুণ করছি, তাহলে 4 লিটারকে 20 দিয়ে গুণ করলে 80 লিটার। তাহলে 1 ঘন্টায় 80 লিটার, সুতরাং 2 ঘন্টায় 160 লিটার ফিল আপ হয়। এখন বলছে ওয়াটার লিটারের ট্যাঙ্ক হচ্ছে 2000 লিটার, তাহলে 2 ঘন্টা পর কত পার্সেন্ট ফিল আপ হয়? তাহলে 2 ঘন্টা পর 180 লিটার হয়, তো তাহলে টোটাল হচ্ছে 4000। আমি কাটাকাটি করি, 4 দিয়ে ভাগ করলে 100, আবার 100 দিয়ে ভাগ করলে 1/25। আর যেহেতু 1/25 ভাগ, এত ভাগ, যেহেতু এখন পার্সেন্টেজ বের করবো, সুতরাং 100 দিয়ে গুণ দিব, তাহলে 4%। সিম্পল, 4%। এই যে 4%, আনসার চলে আসলো। তাহলে আবার বলতেছি, সেটা হচ্ছে 3 মিনিটে 4 লিটার, সুতরাং 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে 80 লিটার। কীভাবে করছি? 3কে 60 বানাইছি 20 দিয়ে গুণ দিয়ে, 4কে 20 দিয়ে গুণ দিয়েছি 80 লিটার। তাহলে এখানে 2 ঘন্টার ব্যাপার আছে, তাহলে 2 ঘন্টা বানাইছি, 2 ঘন্টা হলে 160 লিটার হয়। ট্যাঙ্কের ফিল আপ জায়গা হচ্ছে 2000 লিটার, তাহলে 2000 লিটারের মধ্যে 160 লিটার কত পার্সেন্ট? এটাই হচ্ছে প্রশ্নটা। তাহলে 4%। এখন তিনজন পার্টনার, সেটা হচ্ছে এ, বি এবং সি। এ বি সি স্টার্ট করে টোয়াইস এইস ক্যাপিটাল ইজ ইকুয়াল টু থ্রাইস বি। বিস ক্যাপিটাল ইজ 4 টাইমস অফ সিস ক্যাপিটাল। তাহলে সি এরটা আগে ধরি। সি এর হচ্ছে এক্স ক্যাপিটাল, বি হচ্ছে 4 টাইম অফ সি, তাহলে বি হচ্ছে 4 টাইম অফ সি। এবার টোয়াইস এ ক্যাপিটাল ইজ ইকুয়াল টু থ্রাইস বিস ক্যাপিটাল, তাহলে 2a হচ্ছে এই বি এর 3 গুণ, তাহলে 3 ইন্টু বি। সুতরাং এ হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণা 6x, তার মানে এর ক্যাপিটাল হচ্ছে 6x। এখানে দেখছে একটু পেঁচাই দিছে ইচ্ছা করে, টোয়াইস এস ক্যাপিটাল মানে এর ডাবল হচ্ছে বি এর 3 গুণ, তাহলে বি হচ্ছে এটা এবার 3 গুণ, তাহলে এর হচ্ছে 6x। তাহলে আমরা করতে পারি a is to b is to c হচ্ছে 6:4:1, 6:4:1। এখন প্রশ্ন হচ্ছে আউট অফ দ্য টোটাল প্রফিট 16500 টাকা অ্যাট দ্য এন্ড অফ টিআর বি শেয়ার কত? তাহলে টোটাল এখানে টোটাল হচ্ছে কত? 11। তাহলে বি এর লাভ বের করতে হলে আগের মতো 11 উপরে 4 ইন্টু 16500। আশা করি বের করা যাবে। 11 1 11 5, তাহলে 1500। 1500কে 11 দিয়ে গুণ করলে 1650 হয়, তাহলে 4 1500 6 6000। এই যে এটা মুখে মুখে হিসাব করে ফেললাম। তোমরা কিন্তু খেয়াল করছো বেশিরভাগ ম্যাথ কিন্তু আমি মুখে মুখেই ক্যালকুলেশন করে ফেলতেছি, মানে ক্যালকুলেটর ছাড়াই। Some money is dividend amongst three workers A, B, C such that 5 times A share is equal to 12 times B share. 5 times A share equal to 12 times B এর share times B share, which is equal to 6 times C share, which is equal to 6 times C share. The ratio between the shares of A, B, C is, তাহলে এখন আমাকে বের করতে বলছে রেশিওটা কত এ বি সি, ঠিক আছে? তাহলে এটা তো একদম মানে বলা যায় এটা তো। তাহলে এখন আমি এমনভাবে এই ক্যালকুলেশনটা করব যেন সবগুলার মানে এখানে 5 তো মানে এ বি সি, দেখো এ বি সি এভাবে আনবো, মানে এটার সাথে কিছু থাকতে পারবে না, 5 6 বা 12 বা 6 এগুলো কিছু থাকতে পারবে না। তাহলে এটা কী করতে এমনভাবে ভাগ করবো যেন সবগুলো এবিসি সিঙ্গেল হয়, মূল বিষয় আমার এটা। তাহলে এখন আমি কী করবো দেখো, 5 12 6 লসাগু বের করবো।
5 12 6, এটা আমি মুখে ক্যালকুলেশন করতেছি, 5 12 60, 60 হলে লসাগু হয়। তাহলে আমি একটা কাজ করি, এগুলো সবগুলোকে আমি 60 দিয়ে মনে মনে ভাগ করি। a/12 সমান b/5 সমান c/10। তাহলে এ বি সি সিঙ্গেল, এখন নিচে যা আছে তাই অনুপাত। সুতরাং a/b/c = 12:5:10। আশা করি সবাই বুঝতে পারছো। 12 5 10, এই 12 5 10 সি, এটা হচ্ছে আনসার। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে দেখো এই প্রথম লাইনটা সবাই বুঝছো। দ্বিতীয় লাইনের কাজ হচ্ছে এ এর সাথে বি এর সাথে সি এর সাথে যে সংখ্যাটা আছে ওটাকে আলাদা করবো, নিচে আসুক সমস্যা নাই, অনুপাত বের করার জন্য নিচেরটাই হচ্ছে অনুপাত। তাহলে 60 দিয়ে ভাগ করলে সবগুলোর নিচে একটা সংখ্যা আসে, ওটাই হচ্ছে অনুপাত। আশা করি সবাই ক্লিয়ার। পরেরটাতে চলে যাই। A person crosses 60-meter long street in 5 minutes. What is the speed in km/h? km/h এটা আমরা কিভাবে বের করব? 0.6 কিলোমিটার যায় 5 মিনিটে। ঠিক আছে, দেখো একদম সিম্পল। এখন 0.6 কিলোমিটার যায় 5 মিনিটে, km/h বলছে। এখন 5 মিনিটকে আমি কত মিনিট, তোমরাই বলো আমাকে কত মিনিট বানাইতে হবে 1 ঘন্টা করতে হলে? 60 মিনিট করতে হবে। তাহলে 5 মিনিটকে 60 মিনিট করতে হলে আমাকে, তোমরা বুঝতেই পারতেছো, 12 দিয়ে গুণ করবো। দেখো আমি যে সিস্টেমগুলো বলতেছি আমি এতটুকু এনশিওর করে বলবো, এত সহজভাবে তোমাদেরকে খুব কম জায়গায় বলবে। আমার চেষ্টা থাকে সবচেয়ে সহজ ব্যাখ্যা দেওয়ার জন্য। তাহলে এই 0.6কে আমি কী করবো, 12 দিয়ে গুণ করবো, সিম্পল। 6 12 72, 7.2 কিলোমিটার 60 মিনিটে, মানে 1 ঘন্টায়। সুতরাং আনসার হচ্ছে 7.2। এই যে দেখো 7.2। আমি কিন্তু বিশ্বাস করবো, আমি কিন্তু আনসারের অপশনের দিকেও তাকাই না। এই যখন ম্যাথগুলো করাচ্ছি আমি করার পরে গিয়ে তাকাই। আচ্ছা এরপরে আসো। A driver of an auto rickshaw sees a lorry 60 meter ahead of him. After 30 seconds, the lorry is 90 meters behind. If the speed of the auto rickshaw is 30 km/h. এটা যদি সায়েন্স স্টুডেন্ট না হও তাহলে বুঝতে একটু কষ্ট হবে। তো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সহজভাবে বলার জন্য। সেটা হচ্ছে, দেখো এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে কত? একটা রিক্সা একটা লরিকে 60 মিনিট ডিস্টেন্সে দেখে, 30 সেকেন্ড পর সামনে দেখে, তো 30 সেকেন্ড পর ধরো রিক্সা একটু সামনে আগায় যায়, লরি একটু পিছে আগায় যায়। ঠিক আছে, 90 মিটার পিছনে যায়, 90 মিটার, আর এটা 60 মিটার। তাহলে দুইজনের মোট অতিক্রান্ত ডিস্টেন্স, দুইজন কিন্তু একজন আগাইছে একজন পিছনে গেছে। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 + 90, 150 মিটার। ঠিক আছে, এখন এখানে ফিজিক্সের একটু থিওরি যদি অ্যাপ্লাই করি, যেহেতু আমি নিজেও সায়েন্সের, দ্রুত হয়ে যায়। আচ্ছা এখন দেখো টোটাল সময় গেছে কত? 30 সেকেন্ড। দূরত্ব হচ্ছে 150 মিটার। তাহলে 30 সেকেন্ডে 150 মিটার যায়, এটা যায় 30 সেকেন্ডে। সুতরাং 1 সেকেন্ডে যায় কতটুকু? 1 সেকেন্ডে যায় 150কে 30 দিয়ে ভাগ করব, 5 মিটার/সেকেন্ড একক। তো আমরা একক বলি, কিলোমিটার মিটার সেকেন্ড এগুলো হচ্ছে একক। 1 সেকেন্ডে 5 মিটার যায়, 1 সেকেন্ডে 5 মিটার যায়। এখন আমাকে যেটা বের করতে হবে, তাহলে 1 সেকেন্ডে যদি 5 মিটার যায়, তাহলে এখানে স্পিড অফ অটো রিক্সা, দেখো এই যে আমরা যে বের করলাম, আমি এটা একটু ফিজিক্সের কিছু জিনিস আসো তো, এই ঠান্ডা মাথায় একটু দেখো। 1 সেকেন্ডে 5 মিটার যায়, তাহলে এই যে 5 মিটার যায়, স্পিডটা কিন্তু দুইজনের মিলিত স্পিড। রিক্সা এবং লরি যে একসাথে যা, মানে দুইজন দুজনকে অতিক্রম করে, দুইজনের মিলিত, মানে কম্বাইন্ড যেই গতি, কম্বাইন্ড যে স্পিড, এই স্পিড। ঠিক আছে, তাহলে এখন
আমরা কম্বাইন্ড যে স্পিড 1 সেকেন্ডে 5 মিটার। এখন এই মিটারকে এখানে আমাদের হিসাব হচ্ছে কি কিলোমিটার দিয়ে। তোমরা নতুন একটা জিনিস শিখে রাখো, হয়তো আসতে পারে। এই 5 মিটার পার সেকেন্ডকে কিলোমিটারে নিতে হলে করতে হবে কি 5 ইন্টু 18/5 দিয়ে গুণ করতে হবে, 18 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। আবার ধরো 10 মিটার পার সেকেন্ড, ধরো 10 মিটার পার সেকেন্ড স্পিড। এই মিটারকে আমি যদি কিলোমিটারে নিতে যাই, 10-এর সাথে 18/5 দিয়ে গুণ করতে হবে। এই একটা জিনিস, এটা ফিজিক্সের সব সায়েন্সের সবাই জানো, অন্যরা দেখে নাও। তাহলে এটা হবে 36, 5 দিয়ে কাটাকাটি 2, 18 2 36। আবার ধরো 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করবা, মানে সেকেন্ড মিটারে আনবা হিসাব, কিলোমিটার থেকে মিটার, আওয়ার থেকে সেকেন্ড। তাহলে 36-এর সাথে 5/18 গুণ হবে, উল্টা হয়ে যাবে। তাহলে হবে 18 দিয়ে 2 10। বুঝছো? মানে এটা একটা জিনিস শিখে রাখলাম। তাহলে এটা হচ্ছে দুইজনের মিলিত স্পিড, কম্বাইন্ড স্পিড। আর ফিজিক্সের ভাষায় তোমার আপেক্ষিক বা রিলেটিভ স্পিড বলে। তাহলে কম্বাইন্ড স্পিড সমান রিক্সা মাইনাস লরি। তাহলে কম্বাইন্ড স্পিড হচ্ছে 18, অটো রিক্সা হচ্ছে 38 মাইনাস লরি। ঠিক আছে। তাহলে এখান থেকে এলটাই দিকে আসবে, 38 মাইনাস 18 সমান 20। এটা আমি আরেকবার বলতেছি, রিক্সা যায় 60, প্রথমে ডিস্টেন্স থাকে 60 মিটার, এরপরে পরে হয়ে যায় ডিফারেন্স হয়ে যায় 90 মিটার। মানে রিক্সার সামনে আগে যায়, লরি পিছন দিকে চলে যায়। দুইজনে মিলিতভাবে অতিক্রম করে 150 মিটার 30 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে করে 5 মিটার। এই 5 মিটারকে আমি কিলোমিটারের হিসাবে আনলাম। তাহলে কেমনে আনলাম? 5 মিটারের সাথে 18/5 গুণ করলাম। এটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা। তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। এখন ফর্মুলাটা হচ্ছে এটা, কম্বাইন্ড স্পিড মাইনাস রিক্সার স্পিড ইজ ইকুয়াল টু রিক্সার স্পিড মাইনাস লরির স্পিড। বোঝা গেছে? যেহেতু দুইজন বিপরীতমুখী যাচ্ছে, তাহলে বিয়োগ যাবে, দুইজন বিপরীতমুখী যাচ্ছে। আর যদি একই দিকে যেত তাহলে যোগ হইতো। ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু আমাদের বিপরীতমুখী আসছে, এটা আমরা মনে রাখি। এরপর কম্বাইন্ড স্পিড 18, রিক্সা 38, সুতরাং লরিটা আমাদের বের হয়ে গেছে। এরপর আসো পরের প্রশ্ন। 15 ইজ দ্য ফিফথ নাম্বার ইন এ সিরিজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বার। তাহলে অড নাম্বার 5 কনজিকিউটিভ নাম্বার, মানে পর পর 5টা বলছে। বুঝতে পারছো? তাহলে 15 ইজ দ্য 5 কনজিকিউটিভ, মানে একটা সিরিজের পঞ্চম নাম্বার। হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার? তাহলে 15, 13, 11, 9, 7। তাহলে হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার ইন দ্য সিরিজ? তাহলে 15 থেকে নিচের দিকে যাও। আচ্ছা, আমি বোঝার সুবিধার জন্য এটা অ্যাকচুয়ালি উল্টা হবে। 7, 9, 11, 13, 15, এই সিরিজটাতে আর কি পঞ্চম নাম্বার শুরু হয় 7 থেকে, পঞ্চম নাম্বার 15। যেহেতু কনজিকিউটিভ বলছে, একটার পরে মানে পর পর আসবে, অড নাম্বার পর পর। তো 3 নাম্বার হচ্ছে 11, আনসার হচ্ছে 11। হোয়াট ইজ দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ? এখানে সিরিজের মধ্যে কোনটা রং নাম্বার? 22 ঠিক আছে, 32 ঠিক আছে, 66 ঠিক আছে, 99 ঠিক আছে, 121 ঠিক আছে, 207। এটা সবগুলো 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11 দিয়ে ভাগ, 11 দিয়ে ভাগ, 11 দিয়ে ভাগ, 11 দিয়ে ভাগ, 11 দিয়ে ভাগ। এই দুইটার মধ্যে এটা 11 দিয়ে ভাগ যায়, বোঝা যাচ্ছে কীভাবে? দেখো 594 তো 11 দিয়ে যদি ভাগ করি, 5 11 55, তাহলে বাকি থাকে 4, আর উপরে 4 44, তাহলে যাচ্ছে। তারপরে এইটা 279, আমি যদি 11 দিয়ে ভাগ করি, 11 2 22, তাহলে থেকে 5 আর 9, 11 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে আনসার হচ্ছে 279। এটা হচ্ছে 11 দিয়ে ভাগ যায় না, এই জন্য এটা রং নাম্বার, অথবা মানে এটা সিমিলার না আর কি, এই সিরিজের মধ্যে পড়ে না। এটা কীভাবে করবা? 5 7 35, তাহলে লসাগু আর কি, 5 25 75, আর 7 23,
7 দুগুণে 140, 3 সাথে 21, 161, তাহলে 35, আর এটার সাথে আমি যদি ইয়া করি তাহলে হবে 236। এই কি রে, আমি ভুল করছি? 5 15 75, আচ্ছা ওয়েট, আবার ভুল হয়েছে এখানে। এটা হবে 5 25 125, মানে আরো 50 বাড়বে, আরো 50 বাড়বে 86। ঠিক আছে, এটা সি নাম্বার। হোয়াট ইজ দ্য সাম অফ, এটা আগেরটার মতো 3/11 প্লাস 5/11, 8/11, সিম্পল প্লাস ক্লাস 1-এর ম্যাথ। 8/11 দেখছো, কয়েকটা ছোট ছোট ম্যাথ চলে আসে, এগুলো ভুল করা যাবে না। দ্য এরিয়া অফ সার্কেল দ্যাট ক্যান বি ডিসক্রাইবড ইন স্কোয়ার অফ সাইড 8 সেন্টিমিটার। এই যে দেখো, একটা ভালো ম্যাথ পাইছি। ডিসক্রাইবড ইন স্কোয়ার, তাহলে একটা সার্কেল আমরা আঁকলাম। দেখো, একটা সার্কেল আঁকলাম, একটা সার্কেল হচ্ছে ইনস্ক্রাইবড ইন স্কোয়ার দ্যাট সাইড ইজ 8 সেন্টিমিটার, তাহলে একটা সাইড হচ্ছে 8 সেন্টিমিটার করে, এইটা সাইড 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাস কত? স্বাভাবিকভাবে 8 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার, 4 4। তাহলে এরিয়া কত? পাই আর স্কোয়ার, 16 পাই, 16, আনসার বি। ঠিক আছে, বোঝা গেছে সবার? তাহলে তুমি দেখো, এই যে একটা সার্কেলের, একটা স্কোয়ারের ভিতরে একটা সার্কেল আছে, এই সার্কেলটার ইনস্ক্রাইব মানে বরাবর আছে। এখন স্কোয়ারের একটা বাহু হচ্ছে 8, তাহলে এটা পুরো ব্যাসের সমান না? তাহলে ব্যাসার্ধ কত? 4। তাহলে বৃত্তের এরিয়ার সূত্র কি? পাই আর স্কোয়ার, তাহলে আর এর মান 4, সুতরাং পাই ইন্টু 4 স্কোয়ার, পাই ইন্টু 16, এই যে 16 পাই সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু সেন্টিমিটার তাহলে আনসার দেখো এখানে আরেকটা খেয়াল করো, যদি আনসার এরকম থাকতো 16 পাই সেন্টিমিটার, 16 পাই সেন্টিমিটার স্কোয়ার, কোনটা দাগাবা? 16 পাই সেন্টিমিটার দাগাবা না, এটা দাগাবা না, এটা দাগাবা, এটাও কিন্তু করে দিতে পারে একক। এই যে এই ম্যাথটা সায়েন্সের ম্যাথ দিছে, ইন্টারে সায়েন্স থেকে দিয়ে দিছে। দ্য ইকুয়েশন অফ এ সার্কেল ইজ 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 8x প্লাস 16y প্লাস কে। আচ্ছা, এই ম্যাথটা বোঝার জন্য একটা ফর্মুলা বুঝতে হবে। সার্কেলের যে সূত্র, এটা সায়েন্সের ওরা সবাই জানে, বাকিদের জন্য দেখাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, যেহেতু আসছে মনে রাখো 2fy প্লাস সি সমান 0। এখানে এটা হচ্ছে সার্কেলের সূত্র, এখানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি, দেখো মাইনাস কিন্তু নয়, বাট মাইনাস আনতে হবে। আর ব্যাসার্ধ আর হচ্ছে রুটের ভিতরে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, বুঝছো? জি এফ কোথায় পাচ্ছ এখানে? এখন থেকে এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার সাথে কিন্তু কিছু নাই, যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা থেকে আমি আনতেছি। ফর্মুলাটাও একটু কষ্ট করে মনে রাখবা। আমি সবাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে ওখান থেকে 4 দিয়ে ভাগ দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস k/4, মানে উভয় পক্ষকে আমি 4 দিয়ে ভাগ করছি, কারণ সূত্র অনুযায়ী এখানে কোনো 4 নাই। এবার আমাকে বের করতে বলছে এরিয়া ইজ 9 বাই, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। দেখছো, এটা একটু বিশাল প্যাচ করে ফেলছে, তাহলে বিশাল বড় ম্যাথ করে ফেলছে। আচ্ছা দেখো, একটা মানে একটা দুটো একটু বড় হবে, আনকমন হবে, তাইলে আমরা এখানে আছে, আমরা একটা কাজ করি, পাই আর স্কোয়ার, তো এখানে হচ্ছে 9 পাই, এখানে এরিয়ার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 9 পাই, তাহলে পাই পাই কাটা আর স্কোয়ার হচ্ছে 9, তাহলে আর এর মান কত? 3। আশা করি বুঝতে পারছো, পাই পাই কাটা আর স্কোয়ার হচ্ছে 9, তাহলে আর এর মান হচ্ছে 3, তাহলে আর এর মান হচ্ছে 3, এতটুকু আমরা ক্লিয়ার। এখন দেখো, আমি এখান থেকে আর এর মান বের করবো, আর এর মান হচ্ছে 3, এই যে আমি 3 বের করলাম, রুটের ভিতরে জি স্কোয়ার। এখন এটার সাথে তুমি মিলাও, এখানে মিলাও, জি এর মান কত?
2x আছে, জি এর মান হচ্ছে -1। আশা করি বুঝছো। কারণ -2x যদি 2gx হয়, x চলে গেছে, 2 চলে গেছে, জি এর মান হচ্ছে -1। বুঝছো? তাহলে আমি আরো সামারি করে দেখাই, দাঁড়াও। 2 - 1x ইজ ইকুয়াল টু 2gx। বুঝছো এবার? জি এর মান হচ্ছে -1। আর এই ফর্মুলা অনুযায়ী জি স্কোয়ারের মানে -1 বসালাম, এফ এর মান বসাও। F4, এখানে 4y তো, দেখো 4y, 2 ইন্টু 2 ইন্টু ওয়াই সমান 2FY। বুঝছো? তাহলে এফ এর মান কত? 2 স্কোয়ার মাইনাস সি, সি কত? k/4। এটা হচ্ছে সি সূত্র অনুযায়ী। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে বের করতে হয় জিনিসটা। দেখো, উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, 3 স্কোয়ার, এই রুটটা চলে গেছে, 1 + 4 - k/4। এটা অনেকেই ভুল করবে, মানে সায়েন্সের স্টুডেন্ট না, সবাই অনেকে মিস করবে। তো এটা মিলে হয়ে যায় 5, এদিকে হয় 9, 9 স্কোয়ার সমান 9 বা 3 স্কোয়ার। 5 9 থেকে চলে গেলে আবার হয়ে যায় 4, 4। তাহলে কে এর মান হবে কত? k/4, এদিকে 4, তাহলে কে এর মান হবে 16। কোনাকুনি গুণ করলে হয় 16। ঠিক আছে? এই যে মাইনাস ছিল, কে এর মান হয় কোনাকুনি গুণ করলে 16, -16। যারা আর্টস কমার্স আছে তারা একটু আস্তে আস্তে বুঝতে পারো ম্যাথটা। চাইলে স্কিপও করতে পারো, আমার 40টার মতো 40টা পারার দরকার নাই। আবার ভালো মতো যদি আমি 27-28টাও ভালো মতো পারি, অনেক, 25টাও ভালো করে পারলে এনাফ। দ্য লেংথ অফ an arc of a circle of radius is এত সেন্টিমিটার, সাবটেন্স এর অ্যাঙ্গেল 120। আচ্ছা, এইটা জিনিসটা বুঝেছি এরকম, একটা সার্কেল, রেডিয়াস হচ্ছে একুশ সেন্টিমিটার, সাবটেন্স মানে কাটে আর অ্যাঙ্গেল অফ 120 এট দ্য কর্নার। মনে করো এইটা সে কি করে, ছেদ করে এ ও বি। ঠিক আছে, এটা 21 সেন্টিমিটার, আর এটা হচ্ছে থিটা, এই 120। এখন প্রশ্ন হচ্ছে এ বি, এই ডিস্টেন্সটা কত? হলুদ দাগের এটুকু দূরত্ব কত? এই রেখাটা এখান থেকে একটু ডিস্টেন্স কত? এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার দৈর্ঘ্য বা বৃত্তকলার ক্ষেত্রফল। মানে আমরা আর্ক আমরা কিভাবে বের করবো? দেখো, থিটা ডিভাইড বাই 360 ইন্টু 2 পাই, এটা হচ্ছে সূত্র, মনে রাখবা, 2 পাই আর। ঠিক আছে, এটা কেমনে মিলে দেখো, এই যে একটা সার্কেল, পুরোটার পরিধি মানে পুরো গোল দাগটা হচ্ছে 2 পাই আর, আমরা জানি পুরোটা হচ্ছে 2 পাই আর, এটা আমরা জানি। এখন কেন্দ্রে যে 120, তাহলে এই 120-এর পরিমাণটা কত? এই 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 অংশটার পরিমাণ কত? এটাই বের করতে বলে। এটা 120 তো, 120 ডিভাইড বাই 360 ইন্টু 2 পাই আর, আর এর মান কত? 21 সেন্টিমিটার। তাহলে এটা কাটাকাটি করলে 3, 3 দিয়ে কাটাকাটি করলে 7, 7 দুগুণে 14, 14 পাই। ঠিক আছে, তাহলে এটা আনসার হচ্ছে 14 পাই। এটাও আনসার থাকতে পারে। আবার পায়ের মান কত? দেখো ওরা কি চালাকি করছে, 14 ইন্টু 22/7, পায়ের মান কিন্তু 22/7। তাহলে কাটাকাটি করলে 2, 22 দুগুণে 44, তাহলে আনসার হচ্ছে কিন্তু বি। বুঝছো? আনসার হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে এটা এখন পুরো বৃত্তটার এইটা কিন্তু ফর্মুলা, এটা মনে রাখবা, এটা কিন্তু ফর্মুলা, এটা মনে রাখবা। এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে কি, একটা বৃত্তের কোণ বরাবর, যে কোনো কোণ বরাবর পরিধি বা বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য, লেংথ। বৃত্তচাপ কোণটা এই যে এই অংশটার দৈর্ঘ্য। এখন এটা যদি ধরো আমি 180 ধরতাম, এটা হচ্ছে 180 পুরোটা, এই পুরোটা 180 হলে আমি এখানে 180 দিতাম, তখন কাটাকাটি করলে যা আসতো সেটা হচ্ছে এতটুকুর দৈর্ঘ্য, এতটুকুর দৈর্ঘ্য। বুঝতে পারছো? আর আসলে তোমরা বুঝতে পারছো যেটা আমি আরও ভেঙে বলি নাই, এই লাস্ট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাজ এ ডায়ামিটার অফ দ্য সার্কেল সেন্টার ও। আচ্ছা, একটা বৃত্ত,
যেটা হচ্ছে ও, এখানে বলছে পি বি দ্য পয়েন্ট অন দ্য এ ও পি, আচ্ছা এটা এ ও আর পি ইজ দ্য পয়েন্ট এ ও পি, আচ্ছা এ বি ইজ দ্য ডায়ামিটার এ বি, তাহলে পি ইজ দ্য পয়েন্ট এ ও পি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। ও বিপি, ও বিপি কত হবে, তাহলে দেখো এপি চাপের উপরে দুইটা কোণ, কেন্দ্র দেখো ওপি চাপ এপি চাপের উপরে দুইটা কোণ, এপি চাপ মানে কি এপি এর উপরে দুইটা কোণ কোণ বসছে, একটা এই কোণ আছে বরাবর আর একটা এই কোণ আছে, তাহলে এটা অর্ধেক হবে, এটার অর্ধেক হবে 45, তাহলে 45 এখানে নাই, ডান হবে, আনসার ডান হবে, ঠিক আছে। যদি এটা 90 হয় তাহলে এই কোণটা হবে এই চাপের উপরে কোণটা অর্ধেক হয়ে যাবে, বুঝতে পারছো, তাহলে 45, তাহলে আশা করি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে জানাবা, আমি সর্বোচ্চ চেষ্টা করছি সহজভাবে বোঝানোর। এখন তোমরা আবার সামনে ধরো তোমরা যদি কোয়েশ্চেন করতা তাহলে তোমার হয়তো আমি আরও সহজভাবে ব্যাখ্যা দিতাম, বুঝতে পারছো। তো আশা করি সবাই ভালো থাকবা। তোমরা অন্য মানে বিউপির অন্য সালের 22, 23, 21, মানে এটা তো 23 ব্যাচের, 22 সালের ক্লাসটাও 24, মানে অন্য ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলিও। আমি আশা করি আমার আজকের টপিকে 50 থেকে আজকের ক্লাসে 50 থেকে 60টা টপিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা বুঝতে পারো। মানে 50 থেকে 60টা টপিক তুমি মনে করো মোটামুটি 4টা ক্লাস, মিনিমাম 4টা থেকে 5টা ক্লাস বলতে পারো। মানে রেগুলার লেকচার নিলে 5টা ক্লাস, যদি তুমি বুঝতে পারো টপিকগুলো, আমি 5টা ক্লাস নিছি বলতে পারো যদি তুমি পড়াগুলো ভালো করে বুঝতে পারো। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আর যারা রেগুলার ক্লাস করতে চাও এখানে কমেন্টে পেজে বা নাম্বারে নক দিও, হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে নক দিও, 0, যারা চিটাগং ইউনিভার্সিটির বিবিএ ম্যাথ এবং অ্যানালিটিকের জন্য ক্লাস করবা তারা অবশ্যই নক দিবা, 0182668668 আবার 08, এখন ঠিক আছে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে, অথবা পেজের কমেন্টে দেওয়া আছে বা মেসেজে বা এই ভিডিওটা যেখানে দেখতেছো সেখানে কমেন্ট করলেই হয়ে যাবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা। আর চিটাগং ইউনিভার্সিটি বিবিএর জন্য অবশ্যই নক দিবা, অ্যানালিটিক্যাল এবং প্রবলেম সলভিং টোটাল 40টার মতো ক্লাস পাবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই।